দেখা যাচ্ছে সবকিছু ওকে? ওকে? একটু ভাইয়াকে জানান কষ্ট করে। ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা ভাইয়াকে একটু কষ্ট করে জানান। ওকে? ওয়ালাইকুম আসসালাম আপু। মুনি আপু ওয়ালাইকুম আসসালাম। প্রবলেম থাকলে ভাইয়াকে জানান। ঠিক আছে? ভাইয়া আ আর যেকোনো কোয়েশ্চেন থাকলে সঙ্গে, সঙ্গে কোয়েশ্চেন করতে পারবেন। অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার দিব। ঠিক আছে? কোন সমস্যা নেই। কোয়েশ্চেন থাকলে উম ওকে, কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করবেন। আমি আনসার দিব। ঠিক আছে? আশা করি বুঝতে কোন সমস্যা হবে না। যদি তাও না বুঝেন কোন কথা অবশ্যই সঙ্গে, সঙ্গে আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া বুঝতেছি না। আ সেক্ষেত্রে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। রাইট? আচ্ছা, তাহলে আমাদের টপিকটা হচ্ছে জন্ডিস। একদম ১ম থেকে আমরা আসবো। ১ম এ আপনি জন্ডিস নামটা ভুলে যান। ওকে? জন্ডিস নামটা ভুলে যান। আপনি ১ম যে নামটা মনে রাখেন সেটা হচ্ছে হাইপার বিলিরুবিনেমিয়া। ওকে? আচ্ছা, নেমিয়া কথার অর্থ ব্লাড। মানে কোন কিছু ব্লাডে যখন বেড়ে যাবে, ওকে? সেটাকে আমরা বলি নেমিয়া। ওকে? সো হাইপার বিলিরুবিনেমিয়া অর্থাৎ বিলিরুবিনের পরিমাণ আমার ব্লাডে বেড়ে যাচ্ছে। দিস ইস আ হাইপার কন্ডিশন। ওকে? আচ্ছা। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে বেড়ে যাচ্ছে। আমি কতটুকুকে বাড়া বলবো আর কতটুকুকে নরমাল বলবো এটা কিন্তু আমার জানতে হবে। নাহলে আমি যদি নরমাল না বুঝি বা নরমাল কতটুকু বিলিরুবিন আমার বডিতে থাকে বা ব্লাডে থাকে, সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি বুঝবো না যে কখন আমি বেড়ে যাওয়া বলবো। তাহলে নরমাল লেভেল অফ দ্যা বিলিরুবিন হচ্ছে আমাদের বডিতে কত? 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে নরমাল রেঞ্জ। আচ্ছা। তাহলে যখনই 1.2 কে ক্রস করবে তখনই কিন্তু আমি বলতে পারবো ইট ইস আ হাইপার বিলিরুবিন কন্ডিশন। অর্থাৎ বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে। সিম্পল। তাহলে অলরেডি কিন্তু বেড়ে গেছে। আচ্ছা। তাহলে তাকে কি আমি জন্ডিস বলতে পারতেছি? কোয়েশ্চেন হচ্ছে না। বিলিরুবিন বেড়ে গেলেই আমি তাকে জন্ডিস বলতে পারবো না। জন্ডিস বলার জন্য জন্ডিস বলার জন্য আমার কিছু কি লাগবে? সিম্পটম লাগবে। আমার কিছু ফিজিক্যাল প্রেজেন্টেশন লাগবে। তখনই শুধুমাত্র আমি জন্ডিস বলতে পারবো। এর আগে কিন্তু আমি জন্ডিস বলতে পারবো না। তাহলে আমার বিলিরুবিন বেড়ে গেছে। জাস্ট বলবো হ্যাঁ, বিলিরুবিন বেড়ে গেছে। তাহলে বিলিরুবিন বেড়ে গিয়ে যদি কিছু সাইন সিম্পটম ভিজুয়াল প্রেজেন্টেশন ফরমেশন করে, তখন তাকে আমরা বলতে পারবো কি? জন্ডিস। ওকে? তাহলে একটু আমরা এই ৪ টার দিকে একটু খেয়াল করি। দিস ইস দ্যা নরমাল রেঞ্জ 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। নাও দিস ইস দ্যা হাইপার রেঞ্জ 1.2 থেকে 2 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো 1.2 থেকে 2 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে আমরা বলব দিস ইস দ্যা হাইপার বিলিরুবিন কন্ডিশন। অর্থাৎ আপনার বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে। ওকে? এখন আসেন। তাহলে কখন আমরা জন্ডিস বলতে পারবো? ইউজুয়ালি যখন আমার বিলিরুবিনের পরিমাণ বেড়ে 2.0 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেশি হয়ে যাবে, তখন তাকে আমরা জন্ডিস বলতে পারবো। তাহলে জন্ডিস হওয়ার জন্য আমার কিছু সিম্পটম লাগবে, কিছু ভিজুয়াল প্রেজেন্টেশন লাগবে। সেটা কি? যে আমি যদি পেশেন্টের দিকে তাকাই, তখন আমি দেখব পেশেন্টের বডিতে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে। সেটা কিভাবে প্রকাশ পাবে? এই যে বিলিরুবিন গুলা বেড়ে গেছে, তারা এক্সেসিভ লেভেলে বিলিরুবিন যখন ব্লাডে চলে আসে, তখন কিন্তু একটা সময় গিয়ে তারা আর ব্লাডে থাকতে পারে না। তারা টিস্যুতে চলে আসে। ঠিক আছে? তাহলে আমার বিলিরুবিন বাড়লে ১ম এ কিন্তু তারা টিস্যুতে আসতে পারে না। বিকজ ব্লাডের একটা ক্যাপাসিটি আছে যে সে কতটুকু বিলিরুবিনকে ধরে রাখতে পারবে। তো ধরেন কথার কথা সে 2 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত বিলিরুবিনকে সে রাখতে পারবে নিজের কাছে। কিন্তু যখনই 2 মিলিগ্রামকে সে ক্রস করে গেল, তখন দেখা যায় ব্লাড এই পরিমাণ বিলিরুবিনকে আর তার কাছে রাখতে পারতেছে না। বিকজ বিলিরুবিনকে রাখতে হলে কি লাগবে? বিলিরুবিনকে রাখতে হলে তার জন্য বাইন্ডিং প্রোটিন লাগবে। নরমালি আমাদের বডিতে যে বিলিরুবিন গুলো থাকে স্পেসিফিক্যালি ১ম দিকে যে বিলিরুবিন গুলা ফর্মেশন হয়, এগুলোকে আমরা বলি আনকনজুগেটেড বিলিরুবিন, যার অপর নাম হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন। ওকে? তাহলে একটা বিলিরুবিন জাস্ট ১ম যখন ফর্মেশন হবে সেটা কিন্তু আনকনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে লিপিড সলিউবল সাবস্টেন্স। ওকে? তারা কিন্তু ওয়াটার সলিউবল না। তাহলে তারা ওয়াটারে কখনোই ডিসলভ থাকতে পারবে না। তাহলে তাকে ওয়াটারের মধ্যে মানে ব্লাড এর মধ্যে থাকার জন্য একজনের হেল্প লাগবে। সেই হেল্পটা কি করবে? একটা স্পেশাল প্রোটিন। তার নাম হচ্ছে বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন, যাকে আমরা সবাই চিনি, যার নাম হচ্ছে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন গুলো কি করে? এই আনকনজুগেটেড লিপিড সলিউবল বিলিরুবিন গুলোকে বাইন্ড করে ব্লাড এর মধ্যে থাকতে সাহায্য করে। কিন্তু আমাদের বডিতে তো আর এক্সেসিভ অ্যামাউন্ট এর অ্যালবুমিন নাই। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালবুমিন আছে। তো ধরেন কথার কথা তার একটা এক্সেসিভ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বিলিরুবিনকে ধরে রাখতে পারে। এরপরে আর পারে না। তখন এই বিলিরুবিন গুলা কই চলে যায়? তারা ব্লাডে থাকতে না পারে, অ্যালবুমিনের সঙ্গে থাকতে না পেরে তারা টিস্যুতে চলে যায় এবং তারা বিভিন্ন স্পেসিফিক রিজিয়নে জমা হওয়া শুরু করে। ওকে? এবং তখন তারা যখন জমা হওয়া শুরু করে, তখন তাদের কালার তারা প্রেজেন্ট করে। তাদের কালার হচ্ছে ইয়েলো কালার।
বিলিরুবিনের কালার ইয়েলো কালার, তখন তারা যেহেতু ওই স্পেসিফিক রিজন গুলোতে জমা হয়, স্পেসিফিক টিস্যুতে গিয়ে জমা হয়, তখন ওই টিস্যু গুলাতে তাদের কালারটা আমাদের কাছে চোখে পড়ে। সেটা কেমন কালার? ইয়েলো কালার। তাহলে কোন কোন জায়গায় আমরা জমা হয়, কোন কোন জায়গায় তাদের ফেভারিট স্পেস? সেটা হচ্ছে স্কিন। আমাদের বডিতে স্কিনের আন্ডার সারফেসে তারা জমা হয়। ওকে, দেন কোথায় হয়? মিউকাস মেমব্রেন। হোয়াট ইজ মিউকাস মেমব্রেন? স্কিন হচ্ছে আমাদের বডির আউটার লাইনিং, আর মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের বডির ইনার লাইনিং। দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে স্কিন হচ্ছে আউটার লাইনিং, তাহলে আমি বডির দিকে তাকালে যেটা দেখবো সেটা হচ্ছে স্কিন। আর আমি যদি ইনার সারফেসের দিকে তাকাই, আমি যদি তাকে হা করতে বলি, তার মুখের দিকে তাকাই, অথবা আমি যদি তার নেজাল মিউকোজায় তাকাই, মেন কথা হচ্ছে যে যে মিউকোজা গুলো দেখা সম্ভব, আমি যদি সেই মিউকোজা গুলোর দিকে তাকাই, আমি সিম্পলি দেখবো সেখানে একটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে গিয়ে বিলিরুবিন গুলা জমা হয়েছে। তাহলে কোন কোন জায়গায় জমা হবে? স্কিনে। আর কোথায়? মিউকাস মেমব্রেনে। আর কোথায়? ইন্টেস্টিনাল ফ্লুইডে। অর্থাৎ আমাদের ইন্টেস্টিনের মধ্যে এক্সেসিভ বিলিরুবিন যখন থাকতে পারবে না, তারা তখন সব ফ্লুইডে চলে আসবে। ওকে, আর কোথায় গিয়ে? তাহলে এই স্পেসিফিক জায়গাগুলোতে গিয়ে বিলিরুবিন গুলা অ্যাকুমুলেট করা শুরু করবে, এবং এই অ্যাকুমুলেশনটা আমরা দেখতে পারবো। যখন আমরা দেখতে পারবো, তখন আমি বলবো দিস ইজ কল্ড জন্ডিস। তাহলে আমার বিলিরুবিন লেভেল বাড়লেই কিন্তু জন্ডিস হচ্ছে না। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট লেভেল যখন সে ক্রস করবে, নির্দিষ্ট লেভেল ক্রস করে সে যখন স্কিন বা বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হবে, এবং সেটা যখন আমি দেখতে পারবো, তখন আমি তাকে বলবো জন্ডিস। ঠিক আছে? তাহলে এর আগে কি বলবো? হাইপার বিলিরুবিনিমিয়া। ওকে, তাহলে একটা পেশেন্টের ধরেন ব্লাড ভাঙতেছে, ব্লাডে আরবিসি ভেঙে যাচ্ছে। তাহলে আরবিসি ভাঙলে কি হবে? আমরা জানি একটা সময় গিয়ে বিলিরুবিন প্রোডাকশন হবে। তাহলে আমি বলবো যেহেতু পেশেন্টের ব্লাড ভেঙে যাচ্ছে, তাহলে হয়তোবা পেশেন্টের কি আছে? হাইপার বিলিরুবিনিমিয়া আছে। আমি কিন্তু বলতে পারবো না জন্ডিস আছে। আমি যদি তার ভিজুয়াল প্রেজেন্টেশন দেখি, আমি যদি তার স্ক্লেরা চেক করি, আমি যদি তার মিউকাস মেমব্রেন চেক করি, চেক করার পরে দেখার পরে যদি আমি দেখি যে তার কালার গুলো ইয়েলো হয়ে গেছে, তখন আমি বলবো যে নাও পেশেন্ট হ্যাজ জন্ডিস। ক্লিয়ার? তাহলে হাইপার বিলিরুবিন হচ্ছে ডায়াগনস্টিক, এটা হচ্ছে ল্যাবরেটরি ফাইন্ডিংস। আর জন্ডিস হচ্ছে ভিজুয়াল ফাইন্ডিংস। ইট ইজ আ সাইন, ইট ইজ আ সিম্পটম। পেশেন্ট বলবে আপনাকে, অথবা আপনি দেখবেন। ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে নাও আমরা স্টার্ট করি। তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হাইপার বিলিরুবিনিয়া এন্ড হোয়াট ডিফারেন্স বিটুইন জন্ডিস। ওকে, এখন হাইপার বিলিরুবিনিমিয়া, এই দেখেন আমি পাশে লিখে রাখছি ইটস এ টোটাল কন্ডিশন। টোটাল, তাহলে অর্থ হচ্ছে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আনকনজুগেটেড আর একটা হচ্ছে কনজুগেটেড। তো আনকনজুগেটেড বা কনজুগেটেড মানে কি? মানে হচ্ছে এর সঙ্গে একটা অ্যাসিড দিয়ে যুক্ত হয়, গ্লুকুরোনিক অ্যাসিড বলি আমরা এটাকে। ঠিক আছে? তাহলে এই গ্লুকুরোনিক অ্যাসিড যখন আমার বিলিরুবিনের সঙ্গে গিয়ে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি ডাইরেক্ট বিলিরুবিন অথবা কনজুগেটেড বিলিরুবিন, অর্থাৎ যে বিলিরুবিনটা আমার গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমার এই আমি যখন টোটাল আমি যখন একটা পেশেন্টের বডিতে জন্ডিসের বিলিরুবিন লেভেল মাপবো, আমি যে বিলিরুবিনটা পাবো সেটা হচ্ছে টোটাল বিলিরুবিন, অর্থাৎ তার মধ্যে আনকনজুগেটেডও আছে, তার মধ্যে কনজুগেটেড আছে, কিন্তু আমি বলতে পারবো না কোনটা আছে, আনকনজুগেটেড নাকি কনজুগেটেড। তার জন্য আমাকে আলাদা টেস্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে সেটা ডিস্টিংগুইশ করার জন্য আলাদা টেস্ট করে বের করতে হবে যে এটা কি আনকনজুগেটেড নাকি এটা কনজুগেটেড। ক্লিয়ার? আমি বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে জন্ডিস সংজ্ঞা বুঝে গেলাম আমরা ইনশাআল্লাহ। এখন এই জন্ডিসের সঙ্গে আরো দুইটা টার্ম চলে আসে আমাদের কাছে, এবং এই দুইটা টার্ম আমাদেরকে ডিস্টার্ব করে। কি কি টার্ম? প্রথম টার্মটা হচ্ছে ইকটেরাস। ওকে, প্রথম টার্মটার নাম হচ্ছে ইকটেরাস। ভাইয়া তাহলে জন্ডিসের সঙ্গে ইকটেরাসের পার্থক্য কি? আসলে দুইটা টার্মকে আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করলেও দুইটার মধ্যে একটু ডিফারেন্স পার্থক্য মানে আছে, ডিফারেন্স আছে। কি সেটা? যে ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্ক্লেরা ডিউ টু হাইপার বিলিরুবিনেমিয়া ইজ কল্ড ইকটেরাস। তাহলে ইকটেরাসের জন্য আমরা স্কিন দেখবো না, বা ইকটেরাসের জন্য ইউজুয়ালি আমরা মিউকাস মেমব্রেন দেখবো না। ইকটেরাস বলতে গেলে আমরা সাধারণত স্ক্লেরা দেখবো, চোখ দেখবো। কোন পেশেন্টের চোখ যদি ইয়েলো হয়ে যায়, ঠিক আছে, ডিউ টু হাইপার বিলিরুবিনেমিয়া, বিকজ আমরা জানি ক্যারোটিন জমলেও কিন্তু চোখ হলুদ হয়। হ্যাঁ, তাহলে সেটা না, হাইপার বিলিরুবিনেমিয়ার জন্য যদি আমার চোখটা বা স্ক্লেরাটা সবুজ হলুদ হয়ে যায়, তখন এই কন্ডিশনটাকে আলাদাভাবে বলা হয় ইকটেরাস। যদিও আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করি যে জন্ডিস আর ইকটেরাস এটা সেম জিনিস। ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা বলতে পারবো, ইটস ওকে। ওকে, নাও ৩ নাম্বার টার্ম যেটা আমাদের কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে কোলেস্টেসিস। এটা আবার কি? এটা হচ্ছে আসলে যে কোনো কারণে বাইলের পরিমাণ, আমরা জানি যে আমাদের একটা স্পেসিফিক সাবস্টেন্স আছে যাকে বলি বাইল, যেটা ফর্মেশন হয় লিভারে, কিন্তু জমা হয় কোথায়? আমার গল ব্লাডারে। ঠিক আছে? এই বাইলের পরিমাণ যদি কোনো কারণে আমার ব্লাডে বাড়তে থাকে, তখন আমরা এই কন্ডিশনটাকে বলি কোলেস্টেসিস হওয়া। ওকে, এখন এই কোলেস্টেসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইন্ট্রাহেপাটিক, এক্সট্রাহেপাটিক। বিকজ বাইল ডাক্ট এটা আমার লিভারের মধ্যেও আছে, আবার লিভারের বাইরেও আছে। ঠিক আছে? লিভারের ভিতরের বাইল ডাক্টকে আমরা বলি ইন্ট্রাহেপাটিক, মানে লিভারের ভিতরে, আর বাইরের গুলোকে বলি এক্সট্রা হেপাটিক, মানে লিভারের বাইরে। ঠিক আছে? তাহলে দুই ধরনের ডাক্ট আছে। এই দুইটা ডাক্টের প্রবলেমের জন্য কোনোভাবে যদি আমার বাইল গুলা ব্লাডে চলে আসে,
এবং বাইলের পরিমাণ যদি ব্লাডে বাড়তে থাকে তখন এই কন্ডিশনটাকে ইউজুয়ালি আমরা বলি কোলেস্টেসিস। এখন এই বাইলের তিনটা কম্পোনেন্ট পাইতে পারি আমরা। একটা হচ্ছে বিলিরুবিন পাবো, একটা হচ্ছে বাইল সল্ট অর অ্যাসিড পাবো, আর একটা হচ্ছে কোলেস্টেরল পাবো। তাহলে যে পেশেন্টের কোলেস্টেসিস হবে, অর্থাৎ যে পেশেন্টের বাইলের পরিমাণ ব্লাডে বাড়তে থাকবে, তার ব্লাডে কিন্তু আমরা হাইপার কোলেস্টেরোলেমিয়া পাবো, বিকজ বাইলের একটা কম্পোনেন্ট নাম কিন্তু কোলেস্টেরল। তাহলে বাইল যদি বাড়ে কোলেস্টেরল বাড়বে, তাহলে ওই পেশেন্টের হাইপার কোলেস্টেরোলেমিয়া হওয়ার চান্স আছে। আবার বিলিরুবিন বাড়লে আমরা কি পাবো, সেখানে জন্ডিস পাবো। কথা কি বুঝতে পারছি? সো কোলেস্টেসিসে আমরা বাইলও বেশি পাবো, আর বাইলের জন্য যেহেতু বাইলের কম্পোনেন্ট বিলিরুবিন, সো বিলিরুবিন বেশি পাবো, মানে জন্ডিস পাইতে পারি। আবার কোলেস্টেরল বেশি পাইতে পারি, মানে হাইপার কোলেস্টেরোলেমিয়া ফিচার পাইতে পারি। তাহলে ওই পেশেন্টের কিন্তু ফিউচারে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার একটা চান্স আছে। তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর বলা যেতে পারে, যে কোনো পেশেন্টের কোলেস্টেসিস হলে এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দা কি ফিউচার প্রোডাকশন অফ অ্যাথেরোস্ক্লেরোসিস অর আদার কি ব্লাড রিলেটেড কন্ডিশন লাইক এমআই, স্ট্রোক, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হোয়াটএভার, সেটা আমরা পরে ইনশাআল্লাহ দেখব। সো এটা হচ্ছে আমার টোটাল প্রিভিউ, যে আমরা জন্ডিস নিয়ে একটা কি আইডিয়া করলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। না আমরা চুপে চলে যাই। আচ্ছা, এখন যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিন। কারণ আমাদেরকে প্রথমে আমি বলেছি যে আমাদের এই যে বিলিরুবিনটা প্রোডাকশন হয়, এটা কোত্থেকে আসে? এই বিলিরুবিন গুলা কিন্তু আমার প্রোডাকশন হয়ে আসে আরবিসি থেকে। ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ আরবিসি। আরবিসি কার স্পেসিফিক কম্পোনেন্টটা? হ্যাঁ, এটা হচ্ছে হিমোগ্লোবিনের একটা স্পেসিফিক কম্পোনেন্ট। তাহলে আমরা একটু হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু দেখে নিই, বিকজ আমাদের দরকার। প্লাস তার সঙ্গে সঙ্গে আমরা আরবিসি ভাঙলে শেষ পর্যন্ত কি কি পাবো আমরা, সেটাও আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা। না, প্রথম জিনিসটা খেয়াল করে দেখেন, প্রথমটাকে ইট ইজ আ পাইরোল রিং। ইট ইজ আ বেনজিন স্ট্রাকচার, বা বেনজিন না, বেনজিনের মতো একটা হেলিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, একটা পঞ্চভুজ আকৃতির একটা স্ট্রাকচার। আচ্ছা, অ্যারোমেটিক সাবস্টেন্স। এটা পাইরোল রিং কয়টা থাকবে? 4টা। আচ্ছা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আপনার জানার জন্য ইম্পর্টেন্ট। জেনে রাখা ভালো, না জানলে আমাদের এত স্পেসিফিক না জানতেই হবে। আমি জানার জন্য যেহেতু সব পড়াবো, আমরা একদম বেসিক থেকে যাচ্ছি, তো আমি একটু আলোচনা করতেছি। ইট ইজ আ পাইরোল রিং। টোটাল 4টা পাইরোল রিং থাকবে, এবং তার একটা রিং দিয়ে যুক্ত হলে তখন তাকে বলি আমরা প্রোটোপরফাইরিন। ওকে, দেন প্রোটোপরফাইরিনের সঙ্গে কি যুক্ত হয়? আয়রন। কোন ফর্মটা? 2+, অর্থাৎ ফেরাস ফর্ম, নট ফেরিক ফর্ম। তাহলে ফেরাস ফর্ম যখন প্রোটোপরফাইরিনের সঙ্গে যুক্ত হয়, তখন যে স্ট্রাকচার ফর্মেশন হয়, দিস ইজ কল হিম। ওকে, এবং হিমের সঙ্গে গিয়ে একটা গ্লোবিন চেন হয়। গ্লোবিন চেন জিনিসটা কি? ইট ইজ আ প্রোটিন সাবস্টেন্স। ইট ইজ আ প্রোটিন। এই প্রোটিনের চেনটা যখন আমার হিমের সঙ্গে গিয়ে যুক্ত হয়, তখন এই পুরো স্ট্রাকচারকে আমরা বলি হিমোগ্লোবিন মনোমার। বিকজ আমরা জানি হিমোগ্লোবিন একটা টেট্রামার সাবস্টেন্স, অর্থাৎ 4টা মনোমার বা 4টা একক মিলে একটা হিমোগ্লোবিন প্রোডাকশন করে। ওকে, তাহলে হিমোগ্লোবিন তৈরি করার জন্য আমার কয়টা চেইন দরকার, বা কয়টা টোটাল মনোমার দরকার? 4টা মনোমার দরকার। এখন আমাদের বডিতে কিন্তু অনেক ধরনের হিমোগ্লোবিন আছে। একটা হিমোগ্লোবিনকে আমরা বলি হিমোগ্লোবিন এ, মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। একটা হচ্ছে হিমোগ্লোবিন A2, এটা খুব কম পরিমাণ থাকে। একটা হচ্ছে হিমোগ্লোবিন এফ, ফিটাল হিমোগ্লোবিন। এছাড়া আরো কিছু প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিন আছে, এগুলো হচ্ছে নরমাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিন ফিটাসদের বডি থাকে, আর অ্যাডাল্টদের বডিতে অ্যাডাল্ট হিমোগ্লোবিন থাকে। এখানে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। বিকজ কিসের উপর নির্ভর করে আমরা এটাকে অ্যাডাল্ট বলি বা ফিটাল বলি, সেটা নির্ভর করে গ্লোবিন চেনের উপরে। গ্লোবিন চেনটা কি, তার উপর নির্ভর করে এটা কি অ্যাডাল্ট হবে নাকি এটা ফেটাল হিমোগ্লোবিন হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে যে আমার গ্লোবিন চেন আছে, 2টা আলফা চেন আর 2টা বিটা চেন। ওকে, সো 2টা আলফা এবং 2টা বিটা মিলে আমার টোটাল ফর্মেশন করলো কি? হিমোগ্লোবিন এ। ইট ইজ অ্যাডাল্ট হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে টোটাল হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এটা একটু মাথায় রাখি। ওকে, এটা আমাদের কেন লাগবে? আমরা একটু পরে একটা কন্ডিশন করবো থ্যালাসেমিয়া, তখন আমাদেরকে লাগবে এটা। আচ্ছা, এখন আসেন ব্রেকডাউন অফ দ্য আরবিসি। একটা আরবিসি ভাঙে কি হয় দেখি একটু আমরা। নাও দিস ইজ দ্য আরবিসি। এটা দেখা যাচ্ছে একটা বাইকনকেভ শেপ, একটা ডিস্ক। এই আরবিসি এর ভিতরে আছে স্পেশাল স্ট্রাকচার হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা, এখন যখন একটা আরবিসি ওল্ড এনাফ হয়ে যায়, মানে বয়স্ক হয়ে যায়, যখন তার লাইফের শেষ পর্যায়টা চলে আসে 120 দিনের কাছাকাছি, তখন কিন্তু প্রত্যেকটা আমাদের বডির প্রত্যেকটা সেল, স্পেশালি যেগুলো আমাদের ব্লাডে থাকে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি সার্কুলেট করে। ঠিক না? কন্টিনিউয়াসলি সার্কুলেট করে, এবং তারা কন্টিনিউয়াসলি স্প্লিন দিয়ে পাস করে। ওকে, তাহলে প্রত্যেকটা বডির প্রত্যেকটা ব্লাড, হ্যাঁ, বডির প্রত্যেকটা রিজনের পার্ট ব্লাড গুলা একটা সময় ঘুরতে ঘুরতে স্প্লিনকে ক্রস করে, এটা মাস্ট। এবং স্প্লিনের মধ্যে কতগুলো স্পেসিফিক সেল আছে, এরা সব সময় বসে থাকে ধরার জন্য। এই সেলগুলোর নাম হচ্ছে ম্যাক্রোফেজ। দিস ইজ দ্য স্প্লিনিক ম্যাক্রোফেজ। আমরা বলি না রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, এই সেই স্পেসিফিক ম্যাক্রোফেজ। এই বেটা সব সময় বসে থাকে স্প্লিনের মধ্যে ধরার জন্য। কাকে ধরার জন্য? ওল্ড সেলগুলোকে ধরার জন্য, অথবা এমন সেল যেগুলো ডিফেক্টিভ। এখন আমাদের ব্লাড সেল 3 রকম, আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। তাহলে এই সেলগুলো যখন ওল্ড এনাফ হয়ে যায় অথবা ডিফেক্টিভ হয়ে যায়, তখন ম্যাক্রোফেজগুলো এগুলোকে ধরার ট্রাই করে।
বাট ভালো সেলগুলা কি ধরতে পারে না, বিকজ ভালো সেলগুলা অনেক বেশি স্কুইজিং করতে পারে, এরা চিপা চুপা দিয়ে বের হয়ে যায়, তখন ম্যাক্রোফেজ গুলো ধরতে পারে না। বাট যখন একটা বৃদ্ধ আরবিসি হয়ে যায়, সে আর ছোট বাচ্চার মতো এত লাফালাফি করতে পারে না, এত চিপা চিপা দিয়ে যেতে পারে না, ফলে যে যখন বাইরে হতে যায় তখন ম্যাক্রোফেজ তাকে ধরে ফেলে, থাবড়ে ধরে ফেলে, ঠিক আছে, ধরে কি করে এনগালফ করে ফেলে, তাকে আমরা কি বলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এই ফ্যাগোসাইটোসিস করার পরে ভিতরে কিছু স্পেসিফিক এনজাইমিক রিঅ্যাকশনের মাধ্যমে সেই এই আরবিসিটাকে ব্রেকডাউন করে ফেলে। এখন একটা আরবিসি যখন ব্রেকডাউন হয় তখন তিনটা কম্পোনেন্ট প্রোডাকশন হয়। প্রথম কম্পোনেন্টের নাম হচ্ছে হিমোগ্লোবিন কম্পোনেন্ট, 7 কম্পোনেন্টের নাম হচ্ছে প্রোটিন, বিকজ আমরা জানি একটা সেলের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আর 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে এই আরবিসি মেমব্রেন। আমরা জানি মেমব্রেন মানে ফসফোলিপিড, ফসফেট প্লাস লিপিড না, এবং অবশ্যই তার মধ্যে প্রোটিন স্ট্রাকচার থাকে, লিপোপ্রোটিন স্ট্রাকচার বলি আমরা। সো সিম্পল বিষয়, যখন মেমব্রেনটাকে ভাঙা হয় তখন সেখান থেকে লিপিড বের হয়ে আসে, তার সঙ্গে প্রোটিন বের হয়ে আসে, এবং একটা সময় গিয়ে প্রোটিন থেকে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত তার একক অ্যামাইনো অ্যাসিড আর লিপিডের একক ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশন হয়। একইভাবে প্রোটিন থেকে সেম ভাবে অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন হয়। আমাদের এটা দরকার নেই, আমরা একটু চলে আসি হিমোগ্লোবিনে। এই হিমোগ্লোবিন এনজাইমিক অ্যাকশনের মাধ্যমে দুইটা স্পেশাল কম্পোনেন্ট তৈরি করে। একটু আগে আমরা দেখে আসছি যে হিমোগ্লোবিন মনোমারের কি কি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হিম কম্পোনেন্ট আর একটা হচ্ছে গ্লোবিন কম্পোনেন্ট। তাহলে আমি যখন হিমোগ্লোবিনকে ব্রেকডাউন করে ফেলবো তখন তার মধ্যে আমি হিম কম্পোনেন্টও পাবো, তার মধ্যে আমি গ্লোবিন কম্পোনেন্টও পাবো। তো গ্লোবিনটা তো প্রোটিনের মতো, সো নাও দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড, এটা নিয়ে আমাদের কোন দরকার নেই, এটা আমরা পাশে ফেলি। আমরা চলে আসি হিমে। হিমে একটা স্পেশাল এনজাইম কাজ করে, অবশ্যই 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 আমরা এই এনজাইমের নাম মনে রাখবো। এনজাইমটার নাম হিম অক্সিডেজ, অক্সিজিনেস। হিম অক্সিজিনেস মানে কি করে, এটা হিমকে অক্সিডাইজড করে, জারিত করে। আর যখন হিমকে অক্সিডাইজ করা হয় তখন প্রোডাকশন হয় বিলিভার্ডিন। ইট ইজ আ কি কালার, কি গ্রিন কালার সাবস্টেন্স প্লাস আয়রন। ওকে, তাহলে আমি যখন হিমটাকে অক্সিডাইজ করব তখন তার থেকে প্রোডাকশন হবে দুইটা জিনিস, এই আয়রনটা আলাদা হয়ে যাবে এবং এই বাকি জিনিসগুলো অক্সিডাইজড হয়ে তৈরি করবে বিলিভার্ডিন। এবং এই বিলিভার্ডিনে একটা নতুন এনজাইম কাজ করবে যাকে আমরা বলি বিলিভার্ডিন রিডাকটেস। অর্থাৎ কি করবে, সেই এনজাইমটা বিলিভার্ডিনকে বিজারিত করবে। আর যখন বিলিভার্ডিনটা বিজারিত হয়ে যাবে তখন নতুন যে প্রোডাক্ট ফরমেশন হয়, যেটা আমাদের আজকের প্রোডাক্ট, যার নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। সো আমরা পেয়ে গেলাম আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন। এর ছাড়াও এখানে আরেকটা জিনিস ফর্মেশন হয়, সেটা আয়রন এবং কিছু স্পেশাল প্রোটিন এবং প্রেটিন, যার সঙ্গে মিলিত হয়ে ফেরিটিন তৈরি করে এবং শেষ পর্যন্ত হিমোসিডারিন ফর্মেশন করে। এটা আমরা আজকে আলোচনা করব না, যদি আমি হিমোসাইডোসিস বা হিমোক্রোমাটোসিস পড়াই স্পেশালি কোনো, তখন আমি এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা আমরা আজকে ফেলে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি বিলিরুবিনে, আনকনজুগেটেড বিলিরুবিনে, যেটা আমাদের আজকের টপিক। নাও এখন আমাদের মেন জিনিস আমাদের কাছে চলে আসছে, সেটাকে আনকনজুগেটেড বিলিরুবিন। এখন কোশ্চেন হচ্ছে এই বিলিরুবিনটা কি করবে। ম্যাক্রোফেজ এই বিলিরুবিনটাকে ধরে রাখতে পারবে না, তার একেই ডাইজেস্ট করা সম্ভব না, তার পক্ষে এটা তার অসাধ্য, তার পক্ষে এটা সম্ভব না। তাহলে সে কি করবে, সেটাকে ব্লাডে ছেড়ে দিবে, সেটাকে জাস্ট ব্লাডে ছেড়ে দিবে। কাকে, আনকনজুগেটেড বিলিরুবিনকে। ওকে, এখন তাহলে ব্লাডে আসলে কি হবে একটু চিন্তা করি। প্রথম ওয়ার্ড আনকনজুগেটেড বিলিরুবিন, এটা কেমন সাবস্টেন্স, লিপিড সলিবল নাকি ওয়াটার সলিবল? আনসার সিম্পল, এটা লিপিড সলিবল সাবস্টেন্স। তার অর্থ ওয়াটার মানে ব্লাডে সে কিন্তু ডিজলভ হতে পারবে না। তাহলে সে যদি ব্লাডে ডিজলভ হতে না পারে তাহলে সে কিন্তু ব্লাডের মধ্যে দিয়ে পাস করতে পারবে না। তাহলে ব্লাডের মধ্যে পাস করতে না দিলে পারে কিভাবে হবে, তাহলে কারো হেল্প লাগবে, ইয়েস কারো হেল্প লাগবে। সে কারোটাকে, তার ফ্রেন্ডের নাম কি, অ্যালবুমিন। সে কি করবে, সে এই বিলিরুবিনের সঙ্গে গিয়ে বাইন্ড করবে এবং নতুন যে স্ট্রাকচার ফর্মেশন করবে সেটা হচ্ছে বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স ফর্মেশন করবে। এখন আমরা সবাই জানি ব্লাডের মধ্যে এই অ্যালবুমিন গুলো ঘোরাফেরা করে। সো বিলিরুবিন যখন অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করবে তখন তার আর কোনো প্রবলেম নাই, সেও কি করবে, এই অ্যালবুমিনের সঙ্গে ঘোরাঘুরি করবে। ক্লিয়ার? সো আমাদের হাতে চলে আসছে কে, অ্যালবুমিন বিলিরুবিন কমপ্লেক্স। কি চলে আসছে, অ্যালবুমিন বিলিরুবিন কমপ্লেক্স। নাও আমরা আমাদের আসল জায়গায় চলে যাই, যেটা বুঝলে সম্পূর্ণ জায়গায় কনফার্ম হয়ে যাবে, আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা যে কোনো টপিক, যে কোনো কেস, আমরা যে কোনো কেস ইজিলি আলোচনা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা কি করা যায় কি। নাও দিস ইজ দ্য স্প্লিন এন্ড দিস ইজ দ্য কি, আরবিসি। তার আমরা বোঝা যাচ্ছে যে স্প্লিনে আরবিসিটা ব্রেকডাউন হইছে বাই মাইক্রোফেজিক অ্যাকশন দ্বারা। ওকে, এবং এই আরবিসিটা যখন ব্রেকডাউন হবে তখন আনকনজুগেটেড বিলিরুবিনটা কই চলে আসছে, দেখেন তো ব্লাডে চলে আসছে। দিস ইজ দ্য ব্লাড। তাহলে আমরা একটু এই পেজের জিনিসগুলো একটু আগে আমরা আইডেন্টিফাই করে ফেলি, তারপর আমাদের জন্য ইজি হবে। দিস ইজ দ্য স্প্লিন, দিস ইজ দ্য আরবিসি, দিস ইজ দ্য ব্লাড ভেসেল, ওয়ান অফ দ্য ব্লাড ভেসেল, এন্ড দিস ইজ দ্য ওয়ান ব্লাড ভেসেল। এটা একটা ব্লাড ভেসেল, ওকে, একটা আর্টারি। ওকে, এবং দেখেন এই আর্টারিতে একটা পোর্শন চলে গেছে কোথায়, আমাদের লিভারে। সো বোঝা যাচ্ছে এটা হচ্ছে হেপাটিক আর্টারি এন্ড দিস ইজ দ্য
হেপাটিক ভেইন তো আমরা একবারে আলোচনা করছি, এটা হেপাটিক আর্টারি, এটা হেপাটিক ভেইন, আমরা আর ছোটখাটো স্ট্রাকচার গুলো দেখাইনি। ওকে, দিস ইজ দ্য লিভার। ওকে, দিস ইজ দ্য লিভার সেল, এই যে চার কোণা যে সেলটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য লিভার সেল। ওকে, এবং দিস ইজ দ্য বিলিয়ারি ডাক্ট। কি ডাক্ট? ইন্ট্রাহেপাটিক ডাক্ট, যেটা ডাক্ট আমাদের লিভারের ভিতরে থাকে। তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্ট। হ্যাঁ, যেগুলো কি করে বাইল গুলাকে নিয়ে আসে। ওকে, এখন বাইল তো আনতে পারতেছে না, এখন তো বাইল প্রোডাকশন মানে প্রোডাকশন প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো বলরি সে বাইলটাকে নিয়ে আসে, ঠিক আছে। তো এই জন্য এটা ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্ট। এই ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্ট বের হয়, আমরা যদি দুইটা বড় বড় ডাক্ট থাকে, রাইট হেপাটিক ডাক্ট, একটা লেফট হেপাটিক ডাক্ট, এই রাইট এবং লেফট মিলে তৈরি করে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট কার সঙ্গে মিলিত হয়? আমাদের একটা স্পেশাল সিস্টেম যাকে আমরা বলি গল ব্লাডার। এই গল ব্লাডারে একটা স্পেশাল ডাক্ট আছে যাকে আমরা বলি সিস্টিক ডাক্ট। তাহলে এই কমন হেপাটিক ডাক্টটা সিস্টিক ডাক্টের সঙ্গে মিলে কি তৈরি করে? কি তৈরি করে? কমন বাইল ডাক্ট, যাকে আমরা কমন ভাষায় বলি সিবিডি। CBD, common bile duct. Okay, so this is the common bile duct, and now this is the stomach. This is the first and second part of the duodenum, and this is the gut. আমরা গাটের পুরোপুরি চিত্র আঁকা সম্ভব না দেখে ছোট করে আঁকছি। Okay, and this is the pancreas. This is the pancreatic duct, and this is the CBD বা common bile duct, and this is the কি pancreatohepatic duct, and this is the sphincter of Oddi, এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে গিয়ে ওপেন করছে। এবং এখানে খেয়াল করে দেখেন, এটা আরেকটা সিস্টেম দেখাচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের গাট থেকে একটা স্পেশাল সিস্টেম তৈরি হয় যাকে আমরা বলি পোর্টাল সিস্টেম। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ভেনাস সিস্টেম, যেটা গিয়ে আবার কোথায় কি উন্মুক্ত হয়? লিভারে। সো দেখেন আমি লিভার দিয়ে পাস করে দেখাচ্ছি, এবং সেটা লিভার দিয়ে আলটিমেটলি কই চলে যায়? আলটিমেটলি সেটা চলে যায় আমাদের হার্টে, ঠিক না? যেটা এটা ভেনাস সিস্টেম, সো হার্টে চলে যায়। তো আমি এখানে আর হার্ট দেখাইনি, সরাসরি আমরা ব্লাডে চলে আসছে, এন্ড দিস ইজ দ্য কিডনি, এন্ড দিস ইজ দ্য আলটিমেটলি আমাদের বডি থেকে ইউরিন বের হচ্ছে। সো এই স্ট্রাকচারটা আমরা জাস্ট একটা ডায়াগনোসিস করে ফেললাম। এখন আমরা বোঝার ট্রাই করব কিভাবে কি প্রোডাকশন হয়, কিভাবে আমরা কি পাবো। ওকে, সো আপনার কাজ হচ্ছে জাস্ট প্রত্যেকটা পয়েন্টকে মনে রাখা। ওকে, খুব সিম্পলি মনে রাখবেন, এত টেনশন করার কিছু নাই, এত মেমোরাইজ করার কিছু নাই। আমরা জাস্ট প্রত্যেকটা পয়েন্ট জাস্ট চিন্তা করব, ঠান্ডা মাথায় চিন্তা করব, ঠিক আছে? কল্পনা করব যে আমরা কি কি দেখছি। আসেন, সো নাও দিস ইজ দ্য আনকনজুগেটেড বিলিরুবিন, যেটা অলরেডি কোথায় চলে আসছে? ব্লাডে। কিন্তু সে ব্লাডে টিকতে পারতেছে না, বিকজ সে লিপিড সলিবল। তার ফ্রেন্ড দরকার, এই সেই ফ্রেন্ড যে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন চলে আসে তাকে পিক আপ করার জন্য, অ্যালবুমিন তাকে চলে আসে পিক আপ করার জন্য। সো অ্যালবুমিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন মিলে কি তৈরি করলো? অ্যালবুমিন আনকনজুগেটেড বিলিরুবিন কি কমপ্লেক্স ফর্মেশন করলো। নাও দিস ইজ ওকে, বিকজ তারা এখন ব্লাডে থাকতে পারতেছে। এখন আমরা একটা সময় কি করছে, সে ঘুরতে 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 শেষ পর্যন্ত কই চলে আসছে? হেপাটিক আর্টারিতে। এবং সেই হেপাটিক আর্টারিতে কই আসলো? সে লিভারে চলে আসলো। লিভারে আসার পরে কথা ক্লিয়ার না? সমস্যা হচ্ছে? ঝাপসা আসতেছে? আমার তো ক্লিয়ার, 100% ক্লিয়ার। আমি তো ঝাপসা দেখতেছি না। কোন ঝাপসা আসতেছে আপনাদের কাছে? হ্যাঁ, কি আমি তো দেখতেছি ক্লিয়ার। নেটের উপর ডিস্টার্ব করতে পারে, নেটে ডিস্টার্ব করতে পারে। আপনাদের হয়তোবা আমারও হয়তোবা নেট সমস্যা হতে পারে। বিকজ নেটে আমাদের হাতে, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারেন ভাই বলি যে ভাই বোঝা যাচ্ছে না, বাট আমি দেখতেছি বোঝা যাচ্ছে, আমি জানি না কি সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নাও দেখেন কি হচ্ছে, দিস ইজ দ্য হেপাটিক আর্টারি, এটা আমাদের লিভারে চলে আসছে। এখন লিভার আসার পর কি হবে দেখেন, খেয়াল করে দেখেন। লিভারে আসার পরে এই অ্যালবুমিনটা এই আনকনজুগেটেড বিলিরুবিনকে ছেড়ে দিবে। ওকে, সে বলবে তুমি তোমার কাজে চলে যাও, আমি আমার নতুন ফ্রেন্ডকে নিয়ে আসি, আমার তোমাকে ভালো লাগতেছে না। সো কি করলো সে? সে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে ছেড়ে দিল, এবং সে নিজে আবার হেপাটিক ভেইনের মাধ্যমে আবার ব্লাডে ব্যাক করলো। এবং সে কি করলো? সে আবার নতুন একটা আনকনজুগেটেড বিলিরুবিনকে পিক করলো, পিক করে সে আবার রিপিট সাইকেল করলো। অর্থাৎ তার সাইকেল কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, তার কি কোনো প্রবলেম নেই। সো আমরা চলে যাই সেকেন্ড টপিকে। এই যে আমার আনকনজুগেটেড বিলিরুবিনটা আছে, সে এখন কি করবে? সে এখন কিন্তু বসে থাকতে পারবে না, তাকে এখন ঢুকতে হবে কার মধ্যে? লিভার সেলের মধ্যে। এই যে লিভার সেল, নীল কালারটা। কিন্তু লিভার সেলে সে চাইলে ঢুকতে পারবে না, প্রত্যেকটি ঢোকার জন্য কিছু কন্ট্রোল সিস্টেম দরকার। তাহলে এখানে একটা ট্রান্সপোর্টার আছে। কি ট্রান্সপোর্টার? আনকনজুগেটেড বিলিরুবিন ট্রান্সপোর্টার। যে কি করবে? যে এই বিলিরুবিনটাকে ট্রান্সপোর্ট করবে কোথায়? লিভার সেলের ভিতরে। যখনই সে লিভার সেলের ভিতরে চলে যাবে, তখন সে চলে যাবে একটা স্পেশাল জায়গায় যাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে আমার আনকনজুগেটেড বিলিরুবিনটা কই চলে গেল? আমার লিভারের সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চলে গেল। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা স্পেশাল এনজাইম আছে, যে এনজাইমটার নাম ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ।
ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ যে কোনো কিছুকে ট্রান্সফার করে, যে এনজাইম কোনো কিছুকে ট্রান্সফার করে, কাকে ট্রান্সফার করবে? গ্লুকুরোনিক অ্যাসিডকে ট্রান্সফার করবে। কোথায় ট্রান্সফার করবে? আনকনজুগেটেড বিলিরুবিনের কাছে ট্রান্সফার করবে। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কি আর আনকনজুগেটেড থাকবে? না, যেহেতু সে এখন গ্লুকুরোনিক অ্যাসিড পেয়ে গেছে, সে এখন কি হয়ে গেছে? কনজুগেটেড হয়ে গেছে। সো আমাদের কনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন কমপ্লিট। এখন আর বিলিরুবিন আনকনজুগেটেড নাই, বিলিরুবিন এখন কি হয়ে গেছে? কনজুগেটেড হয়ে গেছে। ক্লিয়ার? এখন একটা জিনিস মাথায় রাখেন, এই যে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা আছে, এই এনজাইমের পরিমাণ যদি কম হয়, তাহলে সে যে পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন আসবে সবগুলোকে কি কনজুগেটেড করতে পারবে? পারবে না। তাহলে গ্লুকুরোনাইল ট্রান্সফারের পরিমাণ যদি কম থাকে, তাহলে বলেন তো কোন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে? আনকনজুগেটেড পরিমাণ বাড়বে নাকি কনজুগেটেড পরিমাণ বাড়বে? আপনারা আমাকে আনসার বলবেন, নিজেরা সবাই আমাকে আনসারগুলো বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাছে প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এই যে ট্রান্সপোর্টারটা আছে, এই ট্রান্সপোর্টারটা যদি ডিফেক্টিভ হয়, তাহলে বলেন তো আমার আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কি লিভার সেলে ঢুকতে পারবে? পারবে না। তাহলে সেগুলো কি করবে? সেগুলো ব্লাডের মধ্যে বেড়ে যাবে না? বেড়ে যাবে। তখন কি হবে? আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে নাকি কনজুগেটেড বিলিরুবিন বাড়বে? সিম্পল, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, যেখানে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের কাজ হচ্ছে আনকনজুগেটেড থেকে কনজুগেশন করা। ওকে, তাহলে কোন পার্সন, কোন মানুষের বডিতে যদি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের পরিমাণ কম থাকে, তার বডিতে কিন্তু আর কনজুগেশন হতে পারবে না, ফলে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়তে থাকবে। ঠিক না? সিম্পল বিষয়। তাহলে আমরা বুঝে গেলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এই কনজুগেটেড বিলিরুবিনগুলো কি করবে? তারা তো লিভার সেলের মধ্যে থাকবে, ভালো কথা। কিন্তু লিভারের একটা ধারণ ক্ষমতা আছে, লিভার সেলগুলোর তো ধারণ ক্ষমতা আছে। সে তো আর লাইফ লং ধরে খালি কনজুগেটেডকে জমা করতে পারবে না, তার পক্ষে তো সম্ভব না। তখন সে কি ট্রাই করবে? এগুলোকে কোথাও ছেড়ে দেওয়ার জন্য ট্রাই করবে। এখন মনে রাখতে হবে, কনজুগেটেড বিলিরুবিন ইট ইজ আ ওয়াটার সলিউবল বিলিরুবিন। ওর জন্য কোনো অ্যালবুমিনের প্রয়োজন নাই, সে নিজেই ব্লাডে থাকতে পারে, তার সেই ক্যাপাবিলিটি আছে। বিকজ কি? সে ওয়াটার সলিউবল। তাহলে সিম্পল, সে ওয়াটার সলিউবল, তার দরকার নাই। সে এখন কি করলো? সে দেখেন যে কাজটা করলো, সে লিভার সেল থেকে এখন সে বের হবে। কিন্তু লিভার সেল থেকে সে কোথায় যাবে? তার তো যাওয়ার দরকার আছে, সে চলে যাবে তার ডাক্টে, যে ডাক তাকে নিয়ে যাবে। এখন মনে রাখতে হবে, এই কনজুগেটিভ বিলিরুবিন কিন্তু কনজুগেটিভ বিলিরুবিন হিসেবে বের হবে না। লিভার সেলের মধ্যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে জগা খিচুড়ি মিশায়া নতুন একটা প্রোডাক্ট ফর্মেশন করা হবে, যে নতুন প্রোডাক্টের নাম হচ্ছে বাইল। তাহলে আমরা জানি বাইল কে ফর্মেশন করে? নট গল ব্লাডার, লিভার সেল, হেপাটোসাইট। তাহলে লিভার সেলগুলো কি করলো? এই গল ব্লাডার কি বলে বাইলটাকে প্রোডাকশন করলো। তাহলে বাইল গুলো তো তার কাছে রাখলে হবে না, বাইলের জায়গায় তাকে পাঠাতে হবে। সেই জায়গাটা কোথায়? গল ব্লাডার। তাহলে সেখানে গিয়ে সে কি করবে? তার মধ্যে কিছু পরিবর্তন আসবে, সে কনসেন্ট্রেট ঘন হবে। বিকজ যখন বাইল প্রোডাকশন হয় সেটা অনেক পাতলা থাকে, পাতলা বাইল ভালো না, ফালতু বাইল। ভালো করার জন্য কোথায় পাঠাতে হবে? তাকে যেখানে জমা থাকা দরকার সেখানে পাঠাতে হবে, সেখানে গিয়ে তাকে পচাইতে হবে, মানে তাকে কনসেন্ট্রেট করতে হবে। তাহলে এই পাতলা বাইলটাকে তার ডাক্টের মাধ্যমে, ট্রান্সপোর্টারের মাধ্যমে কোথায় পাঠাতে হবে? গল ব্লাডার। কিন্তু মনে রাখতে হবে, বাইল একটা সাবস্টেন্স, সে ইচ্ছা করলেই সেল থেকে বের হতে পারবে না। ঠিক না? আমরা জানি সেলের কোনো কিছু ঢোকার জন্য অথবা কোনো কিছু বের হওয়ার জন্য রাস্তা দরকার। এমনি এমনি কোনো কিছু সেলকে ক্রস করতে পারে না। তার উপরে বাইল একটা কি? কনজুগেটেড বিলিরুবিন দিয়ে তৈরি। তার মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণ আপনার আয়নিক সাবস্টেন্স আছে। তাহলে সে কিন্তু ইচ্ছা করলে বের হতে পারতেছে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, বাইলের কম্পোজিশনের মধ্যে কিন্তু কনজুগেশন আছে, কনজুগেটেড বিলিরুবিন আছে, আবার আনকনজুগেটেড বিলিরুবিন আছে। যদিও আনকনজুগেটেড পরিমাণ খুবই কম, বিকজ 100% আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই কনজুগেশন হয় না। কিছু পরিমাণ রয়ে যায় যেগুলো কি বাইলের সঙ্গে মিশ্রিত হয়। তাহলে বাইলের কম্পোনেন্ট কি কি? বিলিরুবিন। সেখানে কি আছে? মোস্ট অফ দ্য আনকনজুগেটেড, সিম্পল অল্প পরিমাণ আনকনজুগেটেড। বাকি আছে কি? অ্যাসিড, বাইল অ্যাসিড, আর আছে কি? কোলেস্টেরল। তাহলে এই বাইলটা কি করবে? একটা স্পেশাল ট্রান্সপোর্টার, যেটা আমরা বলি বাইল পাম্প, যে পাম্পের মাধ্যমে সে কি করবে? সে বের হয়ে যাবে। সে বের হয়ে কোথায় যাবে? সে যাবে তার ডাক্টে। কোন ডাক্ট? ইন্ট্রাহেপাটিক ডাক্টে। তাহলে ইন্ট্রাহেপাটিক ডাক্টে যাবে, তাহলে অনেক হাজার হাজার বাইল হাজার হাজার লিভার সেল থেকে বের হয়ে কই চলে আসবে? ইন্ট্রাহেপাটিক ডাক্টে। তাহলে দেখেন ইন্ট্রাহেপাটিক ডাক্টে বাইল চলে আসছে, এই যে কনজুগেটেড বিলিরুবিন ভিতরে, আর এই যে আমি এটা দ্বারা বোঝাচ্ছি এটা বাইল। তাহলে বাইলটা এখন কই চলে আসছে? ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টে। এখন সে আসি বাইর হলো, সে আলটিমেটলি কই চলে আসলো? সে একটা রাইট এবং লেফট কি হেপাটিক ডাক্ট হয়ে কমন হেপাটিক ডাক্টে চলে আসলো। কিন্তু সে কিন্তু কমন হেপাটিক ডাক্ট থেকে বের হয়ে চলে যাবে না, সে আসবে কোথায়? প্রথমে গল ব্লাডারে। সেখানে কি হবে? সে কনসেন্ট্রেটেড ঘন হবে, তার কাজ করার মতো ক্যাপাবিলিটি সে অর্জন করবে। তারপর যখন আপনি খাবেন, তখন খাওয়ার স্টিমুলেশনের উপর নির্ভর করে আপনার গল ব্লাডারটা কনস্ট্রিক্ট করবে,
আর গল ব্লাডার যখন কনস্ট্রিক্ট করবে তখন তার ভিতরের বাইলগুলো ঠুস করে সব সিস্টিক ডাক দিয়ে বের হয়ে আসবে, এবং সিস্টিক ডাক দিয়ে বের হয়ে সে কই চলে আসবে, সে কমন বাইল ডাক্টে চলে আসবে, যাকে আমরা সি বি ডি বলি, কমন বাইল ডাক্ট। তাহলে এখন সে চলে আসে কোথায়, কমন বাইল ডাক্টে। ওকে, তাহলে কমন বাইল ডাক্ট থেকে চলে আসছে কোথায়, আলটিমেটলি অনেক কি হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টে, এই যে সেই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। এবং এই ডাক্টের মাধ্যমে সে কোথায় কি উন্মুক্ত হলো, স্প্রিংটার অফ অডি, স্প্রিংটার অফ অডি, যেটা কোথায় কি উন্মুক্ত হয়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। আপনি কি জানেন আপার ডিউডেনাম, আপার জিআইটি কাকে বলে, এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের আগ পর্যন্ত বলে আপার জিআইটি, আর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের নিচেকে বলা হয় লোয়ার জিআইটি, ঠিক আছে। সো নাও এটা চলে আসছে কোথায়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এবং আলটিমেটলি সে কোথায় আসছে দেখেন, আলটিমেটলি সে স্মল ইন্টেস্টাইন ক্রস করে 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 শেষ পর্যন্ত কোথায় আসবে, লার্জ ইন্টেস্টাইন। আমরা সবাই জানি যে আমাদের ইন্টেস্টাইন একটা জিনিসের আস্তাখানা, সেটা কি, সেটা হচ্ছে খালি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। সো হাজার হাজার ব্যাকটেরিয়া চুপচাপ বসে আছে, কার জন্য, এই বেটা বাইলের জন্য, বিকজ তারা বাইলকে খুব পছন্দ করে, ঠিক আছে। যখনই বাইলগুলো আসে তারা তো কাজ করার ট্রাই করতেছে, তারা ইমালসিফিকেশন করতেছে, ফ্যাট সাবস্টেন্সকে ভেঙে ফেলতেছে, ফ্যাট গুলাকে অ্যাবজর্পশন করতে সাহায্য করতেছে, কিন্তু কিছু বাইল তো অবশ্যই কি আনওয়ান্টেড, মানে রয়ে যাবে আনচেঞ্জড, মানে কোনো কাজ করবে না। তখন ওই বাইল গুলাকে আমাদের ব্যাকটেরিয়া গুলা তাদের এনজাইমের মাধ্যমে কি করবে, ভর্তা বানাবে। আর ভর্তা মানে যে জিনিসটা প্রোডাকশন করে, যার নাম আমরা সবাই জানি, যাকে আমরা বলি ইউরোবিলিনোজেন। তাহলে মনে রাখতে হবে বাইল ব্যাকটেরিয়া দ্বারা কিসে কনভার্ট হয়, ইউরোবিলিনোজেনে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, বাইল যদি আমার গাটে না যায় তাহলে কি ইউরোবিলিনোজেন প্রোডাকশন সম্ভব, সম্ভব না। তাহলে ইউরোবিলিনোজেন প্রোডাকশন করার জন্য আমাকে কোথায় যেতে হবে, বাইলকে অবশ্যই গাটে যেতে হবে, বিকজ গাটের ব্যাকটেরিয়াগুলো এনজাইমের মাধ্যমে কি করে, এই বাইলটাকে ইউরোবিলিনোজেনে কনভার্ট করে। তাহলে বাইল যদি গাটে না যায় সে কখনোই কিন্তু ইউরোবিলিনোজেনে কনভার্ট হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, সো নাও এই ইউরোবিলিনোজেনটা কি হবে দেখেন, এটা আবার নতুন একটা সাবস্টেন্সে কনভার্ট হবে, যাকে বলি স্টারকোবিলিনোজেন। এবং আমরা সবাই জানি আমাদের যে স্টুলে যে নরমাল যে কালারটা, এই কালারটা কে প্রোডাকশন করে, স্টারকোবিলিনোজেন। তাহলে স্টারকোবিলিনোজেন কি করে, স্টুলের নরমাল ইউলিশ যে কালারটা, সেই কালারটা প্রোডাকশন করে। তাহলে একটু চিন্তা করে বলেন তো, স্টারকোবিলিনোজেন যদি না থাকে তাহলে স্টুলের কালার কি ইয়েলো হওয়া উচিত নাকি ডিফারেন্ট কালার হওয়া উচিত, কি মনে হয়? হওয়া উচিত, হওয়া উচিত না। তাহলে আমি বুঝতে পারতেছি স্টুলের কালার যদি নরমাল হতে হয় তাহলে অবশ্যই কি লাগবে, স্টারকোবিলিনোজেন লাগবে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের গাটে প্রচুর পরিমাণ কি থাকে, বিভিন্ন ধরনের পোর্টাল সিস্টেম থাকে। তাহলে এই যে ইউরোবিলিনোজেন আছে, কিছু পরিমাণ ইউরোবিলিনোজেন স্টারকোবিলিনোজেনে কনভার্ট হবে, আর অধিকাংশ ইউরোবিলিনোজেন পুনরায় এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে, পুনরায় এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে কই চলে যাবে, লিভারে চলে যাবে। যার 90%, ভালোভাবে শুনেন, এই ইউরোবিলিনোজেন গুলা পুনরায় কই চলে যাবে, পোর্টাল সিস্টেমে গিয়ে কোথায় যাবে, লিভারে। যার 90% লিভার কর্তৃক রিইউজড হবে, কিসের জন্য, বাইল প্রোডাকশন করার জন্য। বিকজ ইউরোবিলিনোজেন কার অংশ, এটা তো বাইল থেকেই তৈরি হয়েছে, ঠিক না। তাহলে আমার বাইলটা তো দরকার, আমার বডিতে তো এত এত জিনিস নাই যে বাইল তৈরি করবে, বাইল তৈরি করার জন্য তো কম্পোনেন্ট দরকার, দামি কম্পোনেন্ট কোথায় পাবো, এই জন্য কি করতে হয়, বারবার রিইউজ করতে হয়। তাহলে রিইউজ করাকে আমরা কি বলি, এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এন্টেরোহেপাটিক সার্কুলেশন মানে, এন্টেরো মানে হচ্ছে গাট, হেপাটিক মানে লিভার, এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে কি হয়, এবার রিইউজড হয়। বিকজ আমাদেরকে করতে হবে, আমাদের বডিতে এত কিছু নাই যে আমরা বারবার বাইল তৈরি করতে পারবো, বাইলের কম্পোনেন্ট গুলো দামি কম্পোনেন্ট, কোলেস্ট্রল দামি, বাইল অ্যাসিড দামি, এগুলো কেন নষ্ট করবো, নষ্ট করবো না, এগুলোকে রিইউজ করবো। তাহলে আমার এই ইউরোবিলিনোজেন গুলা পুনরায় পোর্টাল সিস্টেমের মাধ্যমে কই চলে যাবে, লিভারে চলে যাবে। লিভারে গিয়ে কি হবে, পুনরায় রিঅ্যাবজর্ব হবে। কত পার্সেন্ট, 90%। শুধুমাত্র 10% ইউরোবিলিনোজেন কই চলে যাবে, ব্লাডে। ওকে, সিস্টেমিক ব্লাডে। এবং ব্লাডে গিয়ে তারা কই যাবে দেখেন তো, এই যে ইউরোবিলিনোজেন সিস্টেমিক ব্লাডে গেল, কি বেশিরভাগ চলে গেল লিভারে, পুনরায় রিইউজ হলো, আর মাত্র 10% ইউরোবিলিনোজেন চলে গেল ব্লাডে। দেখেন ব্লাড থেকে সে কোথায় আসছে, কিডনিতে। কিডনিতে গিয়ে কি হলো, সে কিডনিতে চলে গেল, কিডনি থেকে শেষ পর্যন্ত কই চলে আসলো, আলটিমেটলি কোথা দিয়ে বের হলো, ইউরিন দিয়ে বের হলো। আমরা কি জানি, আমরা যখন ইন্টারে পড়ছিলাম, আমরা পড়ছিলাম ইউরিনের নরমাল কারা তৈরি করে কে, মনে আছে কথাটা, মনে পড়ে ওয়ার্ডটা, ইউরিনের, প্রায় আমাদের এমসিকিউ যেটা আসতো, এমসিকিউতে ইউরিনের নরমাল কালার কি প্রোডাকশন করে, সেটা হচ্ছে ইউরোবিলিনোজেন, ইউরোক্রোম বলি আমরা, ঠিক না। সেই ইউরোবিলিনোজেন ইউরিনের নরমাল কালার প্রোডাকশন করে। তাহলে বলেন তো, ইউরোবিলিনোজেন যদি না থাকে তাহলে ইউরিনের যে হালকা স্ট্র কালার, সেই কালারটা কি হবে, হবে না।
ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নরমাল স্টুলের জন্য কি লাগবে, স্টারকোবিলিনোজেন, আর নরমাল ইউরিন প্রোডাকশন বা নরমাল কালার অফ দ্য ইউরিনের জন্য কি লাগবে, ইউরোবিলিনোজেন বা ইউরোক্রোম। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এতটুকু কি ক্লিয়ার হইছে? লাইভ ক্লাস করলে খুবই ভালো হইতো, মানে যদি সরাসরি নিতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে খুবই ভালো হইতো। তাই এখানে আমাকে ওয়েট করতে হচ্ছে আপনাদের আনসারের জন্য। যাই হোক, আমরা তাহলে একটু বুঝা ট্রাই করি। তাহলে আমরা এখন টোটাল ফিগারটা, টোটাল মেটাবলিজম অফ দ্য বিলিরুবিন ক্লিয়ার। এখন আমরা একটু মাথাটাকে খাটাবো, একটু বুদ্ধি করব। তাহলে আমরা যত কজ আছে সব কজ জাস্ট টুরি দিয়ে উড়ে ফেলবো। কি কজ দেখে আমরা বের করার ট্রাই করি, ঠিক আছে? দেখি কি হয়। প্রথম জিনিসটা দেখি যে আমার কে আমার বিলিরুবিন তৈরি করতেছে, প্রথম ওয়ার্ড। তাহলে আমার কে, আরবিসি। তাহলে একটু চিন্তা করেন তো, কোন মানুষের বডিতে যদি আরবিসি এর পরিমাণ বেশি থাকে, তাহলে সিম্পল, কোনো কিছু বেশি থাকলে তার সে মরবে বেশি, ঠিক না? আমার সৈন্য আছে 5,000, যুদ্ধ হলে সৈন্য মরবে ধরেন 1,000। আমার সৈন্য যদি থাকে 10,000, যুদ্ধ হওয়ার পরে সৈন্য মরবে 2,000। মেন কথা হচ্ছে আমার জিনিস বেশি থাকলে মরবে বেশি, যেহেতু সবার মৃত্যু আছে। তাহলে আরবিসি যদি কারো বেশি থাকে, তার আরবিসির মৃত্যুর হার কি কম হবে না বেশি হবে? সিম্পল, বেশি হবে। তাহলে যার স্বাভাবিকভাবেই আরবিসি বেশি, তার স্বাভাবিকভাবেই আরবিসির মৃত্যুর হার বেশি। তাহলে তার ক্ষেত্রে বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হবে, এবং বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হলে বডিতে হাইপার বিলিরুবিনিমিয়া হবে। এটা হচ্ছে প্রথম কজ। সেকেন্ডটা দেখি একটু আমরা, কোন পেশেন্টের বডিতে যদি অ্যালবুমিন কম থাকে, যদি কোনো পেশেন্টে অ্যালবুমিন কম থাকে, তার বডিতে কোন বিলিরুবিনের পরিমাণ বেশি হবে বলুন তো? কোশ্চেন আপনাদের কাছে, কোন পেশেন্টের বডিতে যদি অ্যালবুমিন কম থাকে, তাহলে তার বডিতে কোন বিলিরুবিনের পরিমাণ বেশি থাকবে, কনজুগেটেড নাকি আনকনজুগেটেড? কোন পেশেন্টের বডিতে অ্যালবুমিন কম থাকলে আনকনজুগেটেড, ঠিক না? আমরা সবাই জানি আনকনজুগেটেড, বিকজ অ্যালবুমিন কি করে, আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে নিয়ে যায় কনজুগেশন করার জন্য। বাট অ্যালবুমিন যদি না থাকে, তাহলে আনকনজুগেটেডকে কে নিয়ে যাবে? নেওয়ার কেউ নাই। আর নেওয়ার না বেশি থাকলে কি খালি আনকনজুগেটেড জমতে থাকবে জমতে থাকবে, ফলে ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার না? তাহলে আমরা দুইটা কাহিনী বুঝে গেছি। থার্ড কাহিনীতে আসেন তো, যদি এই যে আমার বেটা, এই যে নীল কালারের ছোট্ট ট্রান্সপোর্টারটা, এই ট্রান্সপোর্টারটা যদি ডিফেক্টিভ হয়, তাহলে কি হবে বলুন তো? আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে না? বিকজ আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে ঢুকতে হবে। ঢোকার জন্য কার হেল্প লাগবে? এই নীল কালারের ট্রান্সপোর্টারের। এই নীল কালারের ট্রান্সপোর্টার যদি ডিফেক্টিভ হয়, তাহলে সিম্পলি আমার বডিতে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, আমার বডিতে যদি গ্লুকোরোনাল ট্রান্সফারেজের পরিমাণ কম থাকে, তাহলে কে বাড়বে? সিম্পল, আবারও আনকনজুগেটেড, বিকজ আমরা জানি আনকনজুগেট থেকে কনজুগেট করার জন্য কার দরকার? গ্লুকোরোনাইল ট্রান্সফারেজের প্রয়োজন। তাহলে আমার গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ যদি না থাকে, তাহলে আনকনজুগেটেড থেকে কনজুগেশন হবে না, ফলে আমার বডিতে পুনরায় আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়বে। ঠিক তো? আচ্ছা আচ্ছা, এই পাম্পটা যদি ডিফেক্টিভ হয় তাহলে কি বাড়বে? এখন চিন্তার বিষয়, পাম্পটা যদি ডিফেক্টিভ হয় তাহলে কিন্তু আমার আনকনজুগেটেড বাড়বে না, কি বাড়বে? কনজুগেটেড, বিকজ আমার পাম্পটা কাকে পাঠায়? কনজুগেটকে কোথায় পাঠায়? কোথায় পাঠায়? এই ইন্ট্রাহেপাটিক ডাক্টে। আপনি বলতে পারেন ভাইয়া, আমার পাম্প যদি কাজ না করে তাহলে ব্লাডে কনজুগেট পারবে কেন? বিকজ আমি একটু আগে বলেছিলাম যে লিভার সেল একটা ক্যাপাসিটি আছে, ধারণ ক্ষমতা আছে বাইল রাখার জন্য। যখন এই পাম্পটা ডিফেক্টিভ হবে এবং লিভারে শুধুমাত্র বাইল জমতে থাকবে বা কনজুগেটেড বিলিরুবিন জমতে থাকবে, এই এত হাজার হাজার কনজুগেটেড বিলিরুবিন লিভার কি রাখতে পারবে? পারবে না। তখন কি হবে? এগুলো সব ধুমধাম করে বের হয়ে যাবে। বের হয়ে কই চলে যাবে? বের হয়ে সে সরাসরি চলে যাবে ব্লাডে। বিকজ এই পাম্পটার সঙ্গে কানেকশন কোথায়? পাম্পটার সঙ্গে কানেকশন হচ্ছে ডাক্টে, কিন্তু পাম্প তো ডিফেক্টিভ। ফলে কি হবে? এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলা সব ফুটা ফাটা হয়ে সব কই চলে যাবে? আমার ব্লাডে। তাহলে ব্লাডে তখন কি বেড়ে যাবে? কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়বে। ঠিক না? সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম পাম্পটা যদি কাজ না করে তাহলে ব্লাডের মধ্যে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়বে। আচ্ছা, যদি আমি এই জায়গায় একটা আটকাই দিই, যদি আমি একটু চিন্তা করেন তো, যদি আমি এই জায়গাটাকে ব্লক করে দিই তাহলে কি হবে? তাহলে এই যে বাইলগুলো আছে তারা কি আর পাস করতে পারবে, নাকি এখানে জমতে জমতে একটা সময় গিয়ে তারা বের হয়ে ব্লাডে চলে যাবে? ব্লাডে চলে যাবে। আর বাইল যখন ব্লাডে চলে যায়, কি জানো বলে, কি যেন বলে না, কি বলে সেটা মনে আছে কি? দেখি পারেন কিনা আপনারা।
ওয়েট করতে হয় অনেকক্ষণ, সমস্যা হচ্ছে এই জায়গায়, কারণ অনেক স্লো। ইয়েস, কি কোলেস্টেসিস, কথা শেষ হয় নাই, শুধু কোলেস্টেসিস বলবো এখন, শুধু কোলেস্টেসিস বলবো। আলকাস ইকটেরাস বলবো? ইকটেরাস কেন বলবো? ইকটেরাস বলতে হলে কি হইতে হবে, যখন আমার স্ক্লেরার মধ্যে বিলিরুবিন কি জমবে তখন তাকে আমি ইকটেরাস বলবো। সেটার জন্য তো আমার ক্লিনিক্যাল সাইন, আমি নর্মাল কি ফাইন্ডিং পাবো? শুধু কোলেস্টেসিস বলবো না, কি বলবো? ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, ঠিক না? কারণ আমি দেখেন কোথায় ব্লক করছি, দেখেন তো আমি ব্লক করছি কিন্তু ডাক ইন লিভারের মধ্যে, সো দিস ইজ কল ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, ঠিক না? বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি বুঝে গেলাম ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস কাকে বলে, এটা বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন ভাই আপুরা। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার এখন যখন এই ধরেন আমি এখন ব্লক নাই, এটা চলে আসছে, ঠিক আছে, ব্লাগলতা। আচ্ছা, আমি যদি এই জায়গায় একটা ব্লক দিই, আমি যদি এই জায়গাটা ব্লক দিই তাহলে কি হবে? এখন কি হবে বলেন তো? কোলেস্টেসিস বলবেন আবারও? তা কি বলবো আমরা? না, কি বলবো এখন? দিস ইজ দ্য কমন বাইল ডাক্ট। এটা কি ইন্ট্রা নাকি এক্সট্রা? ইট ইজ এক্সট্রা। নাও দিস ইজ কল এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কি বলবো? এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস, বিকজ নাও দিস ইজ দ্য এক্সট্রা পার্ট। আচ্ছা, যদি এই ডাক্টের মধ্যে, কোন ডাক্ট? এই যে সিবিডির মধ্যে কোনো ইনফ্লেমেশন হয়, ইনফ্ল্যামেশন হয়, এখানে যদি ইনফ্ল্যামেশন হয়, আমরা জানি ইনফ্ল্যামেশন মানে কি, সেলগুলো সোয়েল করে ফুলে যায়। আর সেল যখন সোয়েল করবে ফুলে যাবে, তখন তার ভিতরে ডাকটা কি, যে লুমেন ছিল সেই লুমেনটা কি বড় থাকবে নাকি আগের তুলনায় ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে লুমেন যদি ছোট হয়ে যায় তখন বাইলগুলোকে আগের মতো পাস করতে পারবে? পারবে না। তাহলে বাইলগুলো যদি আগের মতো পাস করতে না পারি, তাহলে আবারও কি কোলেস্টেসিস হবে না? তাহলে যদি আমার ইনফ্ল্যামেশন হয়, তাহলে সেখানেও কিন্তু কি কোলেস্টেসিস হওয়ার চান্স আছে, ঠিক না? মোটামুটি আমরা বুঝতে পারছি, ওকে ঠিক আছে। আচ্ছা, কথার কথা ধরেন আমি এই জায়গায় যদি একটা ব্লক করি, হুম, যদি আমি এই জায়গায় ব্লক করি, এটাকে বলি একটা ক্যান্সার, যার নাম হচ্ছে পেরি অ্যাম্পুলা, ওই যে অ্যাম্পুলা অফ বেটার, পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা। তাহলে দেখেন পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা হলেও কিন্তু আমার বাইলগুলা কিন্তু শেষ পর্যন্ত গাটে আসতে পারলো না। তাহলেও কিন্তু আমার কি হবে, বাইলগুলা পুনরায় আবার কই চলে যাবে? ব্লাডে চলে যাবে। আবার কি হবে? এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস হবে। ক্লিয়ার? আর আপনি বলতে পারেন ভাইয়া ব্লাড বাইলে না গেছে জন্ডিস কেন হবে? বিকজ এই বাইলগুলা যখন ব্লাডে যায় তখন তারা আর বাইল হিসেবে থাকতে পারে না, তখন ব্রেকডাউন হয়ে যায়। বাইল ব্লাডে গিয়ে টিকতে পারে না, বিকজ ব্লাডে অনেক কি থাকে, বিভিন্ন সেল থাকে, হ্যাঁ, এবং ব্লাডের প্রেশারের কারণে বাইলগুলো সব ডিসইন্টিগ্রেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। তখন কি তৈরি করা হয়? তখন কি হয়? ওই যে কোলেস্ট্রল বেড়ে যায়, বিকজ আমরা জানি বাইলের একটা কম্পোনেন্ট কি, কোলেস্ট্রল, হাইপার কোলেস্ট্রেমিয়া হয়। তারপর আরেকটা কি বেড়ে যায়? কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। হ্যাঁ, কারণ আমরা জানি বাইলের অধিকাংশ বিলিরুবিন কি কনজুগেটেড। আর কি বেড়ে যায়? বাইল অ্যাসিড। এখন মনে রাখতে হবে বাইল অ্যাসিড কোথায় গিয়ে জমে জানেন? তার একটা স্বভাব আছে, সে কি করে, কিউটিনিয়াস মানে টিস্যুর স্কিনের নিচে গিয়ে জমা হয়। এখন স্কিনের নিচে গিয়ে সে কিন্তু বসে থাকে না, আমরা জানি সবসময় অ্যাসিড হচ্ছে ইরিটেন্ট সাবস্টেন্স। সে কি করে, আমাদের স্কিনের নিচে যে নার্ভ এন্ডিংস গুলো আছে, নার্ভের যে মাথাগুলো আছে, সেই মাথাকে সে গুদায় কাজ কর, ওই কাজ কর, এই কাজ কর, সারাক্ষণ গুদাতে থাকে। তখন নার্ভ গুলো ইরিটেট হয়। আর নার্ভ যখন ইরিটেট হয় তখন আমাদের বডিতে একটা সেন্সেশন তৈরি হয়, দিস ইজ কল ইচিং সেন্সেশন। এই জন্য যখন আমাদের বাইল অ্যাসিড গুলা আমাদের কিউটেনিয়াস জায়গায় বা আমাদের স্কিনের নিচে গিয়ে জমা হয়, তখন স্কিনের নার্ভ এন্ডিংস গুলো ইরিটেট করে, ফলে সেখান থেকে ইচিং ফর্মেশন হয়। ওকে, এই জন্য কোলেস্টেসিস হলে আমরা কি পাই পেশেন্টের সাইন হিসেবে? ইচিং। সাইন হিসেবে পাবো কি? সিম্পটম হচ্ছে ইচিং, আর সাইন হচ্ছে স্ক্র্যাচ মার্ক। পেশেন্ট কাল চুলকাবে গা, কিন্তু সে বলতে পারবে না কোত্থেকে আসছে চুলকানিটা, বিকজ তার সব জায়গায় জমা হয়েছে, সে গালে চুলকাবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন। আচ্ছা, একটু চিন্তা করেন তো, যদি আমার এখানে আমি অবস্ট্রাক্ট করি এবং বাইলগুলা যদি আমার গাটে আসতে না পারে, তাহলে বলেন তো গাটে নতুন করে কি আর ইউরোবিলিনোজেন ফর্মেশন হবে? হবে না। নতুন করে কি স্টারকোবিলিনোজেন ফর্মেশন হবে? হবে না। স্টারকোবিলিনোজেন যদি ফর্মেশন না হয়, তাহলে স্টুলের কালার কি নরমাল হবে নাকি অ্যাবনরমাল কালার হবে? অ্যাবনরমাল কালার। সেই কালারটাকে আমরা বলি অ্যাশ কালার, ছাই কালার। তাহলে আমাদের পায়খানাটা হবে কি? পেল কালার, ছাই কালার। ওকে, এবং ইউরোবিলিনোজেন যদি প্রোডাকশন না হয়, সে কি আলটিমেটলি ইউরিন দিয়ে পাস করবে? পারবে না। তাহলে ইউরিন দিয়ে যদি পাস না করে, ইউরোক্রম পাস করলো না, তাহলে কি হবে? ইউরিনের কালার কি হবে? ইউরিনের কালার হবে
নরমাল কালার হবে? হবে না। তাহলে বলেন তো তখন কি হবে? এই যে বিলিরুবিন গুলা, কোন বিলিরুবিন? কনজুগেটেড বিলিরুবিন, ঠিক না? এই কনজুগেটেড বিলিরুবিন তো ওয়াটার সলিবল। সে কোথায় গিয়ে পাস করবে? সে ইউরিন দিয়ে পাস করা শুরু করবে। ঠিক না? তখন সে যখন ইউরিন দিয়ে পাস করা শুরু করবে, কনজুগেটেড বিলিরুবিন, বিলিরুবিনের কালার কি? ইয়েলো। তখন আমাদের ইউরিনের কালার কি হবে বলেন তো? এটা আপনাদের কাছে কোশ্চেন। ইউরিনের কালার কি হবে? কনজুগেটেড বিলিরুবিন যখন ইউরিন দিয়ে পাস করা শুরু করবে, তখন আমার ইউরিনের কালার কি হবে? বলেন দেখি। আচ্ছা, আপনারা কোশ্চেন বলে আমি দুইটা কোশ্চেন আনসার দিই। ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস মানে আমি যদি এই যে ইন্ট্রাহেপাটিক ডাক্টের মধ্যে অবস্ট্রাক্ট করে দিই, আমি যদি এই জায়গাটা একটা অবস্ট্রাক্ট করে দিই, তাহলে আমার এই যে বাইলগুলো আছে তারা কি এখান দিয়ে পাস করতে পারতেছে? পারতেছে না। এখন এই ডাক্টের মধ্যে তো হাজার হাজার বাইল থাকতে পারবে না, বিকজ ছোট জায়গা, এত বাইল কিভাবে থাকবে? তখন বাইলগুলো কি করবে? ডাক্ট থেকে বের হয়ে যাবে। ডাক্ট থেকে বের হয়ে কই চলে যাবে? ব্লাডে চলে যাবে। ঠিক আছে? মানে বাইলগুলো সব ব্লাডে চলে যাবে। ঠিক আছে? এখন বাইল ব্লাডে যাওয়াকেই বলে আমরা কোলেস্টেসিস। যেহেতু এটা ইন্ট্রাহেপাটিক কজের জন্য হয়েছে, এটাকে বলতেছি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। এবং বাইল ব্লাডে কি কি হবে? ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, ভেঙে যাবে। কি কি তৈরি করবে? তিনটা কম্পোনেন্ট আগে পরে আসছি জন্য। একটা হচ্ছে বাইল সল্ট বা বাইল অ্যাসিড, একটা হচ্ছে বিলিরুবিন, তার মধ্যে অধিকাংশ কি কনজুগেটেড বিলিরুবিন যেটা ওয়াটার সলিবল, আর তিন নম্বর কি কোলেস্ট্রল। এই জন্য কি হবে? হাইপার কোলেস্ট্রেলিমিয়া। আর কি হবে? এই কনজুগেটেড বিলিরুবিনগুলো সব ইউরিন দিয়ে পাস করবে। ইউরিনের কালার কি হবে? আপনারা বলবেন নট ইউরো, ডার্ক কালার ইউরিন। এক্সেসিভ ইয়েলো কালারের বিলিরুবিন যখন আমার ইউরিন দিয়ে পাস করবে, তখন কিন্তু সেটা ইয়েলো কালার হবে না, সেটা হবে ডার্ক ইয়েলো, ডার্ক কালার। আমরা এটাকে ডার্ক ইয়েলো বলি না, বলি ডার্ক ইউরিন। ক্লিয়ার? এবং এই যে বাইল অ্যাসিড গুলো আছে, এগুলো কই যাবে? এগুলো তো এত হাজার হাজার বাইল অ্যাসিড তো আর আমার ইউরিন পাস পারতেছে না ক্লিয়ার করতে। তখন এই বাইল অ্যাসিড গুলো কি করবে? আমাদের স্কিনের নিচে গিয়ে জমা হবে সাবকিউটিনিয়াস লেভেলে। এখন আমরা সবাই জানি আমাদের সাবকিউটিনিয়াস মানে ল্যামিনা প্রোপিয়াতে কি আছে? অনেকগুলা নার্ভ এন্ডিংস আছে, বিকজ আমাদের সেন্সরি সিপলা কে নিবে? আমি যখন টাচ করি কিভাবে বুঝি? বিকজ এখানে নার্ভ এন্ডিংস আছে। এই বাইল সল্ট গুলো ইরিটেট সাবস্টেন্স, এই অ্যাসিড গুলো ইরিটেট, তারা কি করে? নার্ভ এন্ডিংস গুলোকে ইরিটেট করে। তো আপনাকে যে কখনো কেউ ইরিটেট করতে থাকে, আপনার কাছে অসহ্য লাগবে না? তাদের কাছে অসহ্য লাগে। এই অসহ্যের নামটাই হচ্ছে কি? ইচিং সেন্সেশন। ক্লিয়ার? আচ্ছা, কনজুগেশন কিভাবে ইউরিন দিয়ে পাস করবে? বিকজ এই যে অবস্ট্রাকশন আছে, একটা সিম্পল কথা চিন্তা করেন, ধরেন এটা হচ্ছে একটা ডাক্ট, আর এখানে আছে ধরেন ধরেন এখানে আছে একটা ব্লাড ভেসেল। আচ্ছা ধরেন এটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে ডাক্ট, এটা হচ্ছে ব্লাড ভেসেল। এখন আপনি কি করলেন? এই জায়গায় একটা ব্যারিকেড দিলেন, এটাকে ব্লক করে দিলেন। ঠিক আছে? এটাকে ব্লক করে দিলেন। এটাকে যদি আপনি ব্লক করে দেন, তাহলে একটু চিন্তা করেন তো বুদ্ধি করে, যে এখানে যদি কোনো কিছু জমে, অনেক বেশি জমে, এই জমা জিনিসগুলোকে আর এখান দিয়ে পাস করতে পারবে? পারবে না। তাহলে এই জমা জিনিসগুলা কোথায় যাবে? এই এত হাজার হাজার যে আসতেছে কন্টিনিউয়াসলি, এটা কই যাবে? এদের পক্ষে তো এখান দিয়ে পাস করা সম্ভব না, বিকজ দেয়ার আর অবস্ট্রাকশন। তখন কি হবে? এই ডাকগুলো তো একদম 100% কি করতে পারবে না, এটাকে ধরে রাখতে পারবে না, বিকজ ডাকগুলো তেমন পাওয়ারফুল না। তখন কি হবে? এই ডাকগুলো ছিঁড়ে যাবে, ফুটা হয়ে যাবে, অথবা ডাকগুলোর ভিতর দিয়ে কিছু পরিমাণ কি বাইল কই চলে যাবে? ব্লাডে। বিকজ আমাদের লিভার সেলে সবখানে ব্লাড আছে, সব জায়গায় ব্লাড আছে। তাহলে এই ডাকগুলা দিয়ে এত বেশি বাইল জমছে যে বাইলগুলো আর পাস করতে পারতেছে না, তখন এক্সেসিভ বাইল আর এখানে জমা থাকতে পারবে না, ফলে তারা ডাকটাকে ক্রস করে ডাক থেকে বের হয়ে তারা ব্লাডে চলে যাবে। আমি বুঝাবো, প্রত্যেকটা কাজ আলাদা করে বুঝাবো, ইনফ্লামেশনে বুঝাবো কেন এটা ইনফ্লামেশন। সে ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন নাকি? কোনো কনফিউশন আছে? মোটামুটি ক্লিয়ার? আমরা প্রত্যেকটা আলোচনা করবো, টেনশন করার কিছু নাই। আমি প্রত্যেকটা টপিকে যতগুলো বললাম, এগুলো আমি জাস্ট ওভারভিউ দিলাম। একটা ওভারভিউ মানে বুঝলাম প্রত্যেক জিনিসটাকে আমরা আগে একটা, সবসময় আমরা যখন কোনো কিছু বোঝার ট্রাই করবেন, আপনারা যখন পড়বেন একটা কথা মাথায় রাখবেন, আমরা আমাদের পড়াগুলা কেন আমাদের কাছে সমস্যাযুক্ত লাগে? বিকজ আমরা ওভারভিউ তৈরি করি না। ওভারভিউ হচ্ছে একটা টোটাল টপিকের এ টু জেড কে সংক্ষেপে চিন্তা করা। যদি কোনো একটা টপিকে আপনি এ টু জেড সংক্ষেপে চিন্তা করে মাথায় ঢুকাতে পারেন, তাহলে আপনি দেখবেন সেই টপিকটা যতই কঠিন হোক না কেন, আপনার একটা টোটাল গ্রস আইডিয়া ফর্মেশন হবে, যেটা দিয়ে আপনি পরীক্ষায় পাস করে আসতে পারবেন। শুধু পরীক্ষায় না, আপনি বিভিন্ন এমসিকিউ এক্সামও টাচ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাকে একটা ওভারভিউ ক্রিয়েট করতে হবে। আমরা মাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে টোটাল একটা ওভারভিউ ক্রিয়েট করলাম, বাট নাও আমি প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে ব্যাখ্যা দিব। এই জন্য আমাদের 3টা ক্লাস লাগতেছে, আমরা একটা ক্লাস শেষ করতে পারতেছি না। বাট আমি কি বুঝিয়ে পারতেছি আপনাদেরকে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? স্ক্র্যাচ মার্ক অন্য কারণে হতে পারে, বাট এখানে এই কেজের জন্য আমি স্ক্র্যাচ মার্ক চিন্তা করবো কিসের জন্য? স্ক্র্যাচিং এর জন্য। সে চুলকাবে গা, এই জন্য। স্ক্র্যাচ মার্ক তো আর হাতের জন্য হচ্ছে, আমি যখন যখন চা চুলকাবো তখন আমার নখের কারণে স্ক্র্যাচ তৈরি হবে। তো এখানে কেন হচ্ছে স্ক্র্যাচ মার্ক? অবশ্যই জন্য না। কি কোশ্চেনটা করলো? হ্যাঁ, আমাতুল্লাহ হাফিজিয়া, হাফজিয়া। ওকে, আপু কোশ্চেন করছেন মনে হয়।
ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমি আরো বলতেছি, টেনশন করার কিছু না, প্রত্যেকটা জিনিস আলাদা করে আলোচনা করবো। যতগুলো টপিক আমি আলোচনা করছি এখানে, যতগুলা কেস আমি আলোচনা করছি, প্রত্যেকটা কেস আমরা আলাদা করে আলোচনা করব। আমি জাস্ট একটা ওভারভিউ ক্রিয়েট করলাম আপনার বোঝার সুবিধার জন্য। এখন আমরা বুঝবো, বোঝার আগে আমরা কয়েকটা জিনিস বুঝার ট্রাই করবো। সেটা হচ্ছে আমাদের এনজাইমগুলা, যে এনজাইমগুলো হচ্ছে আমাদেরকে পাগল করে দেয়। ঠিক আছে, আমরা যখন ডায়াগনোসিস করতে যাই, ইন্ট্রাহেপাটিক না, ডিফারেন্ট কোনো সাইন দিয়ে বোঝা যাবে না আপাতত। ওকে, সো না আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন আমাদের আসেন, আমাদের একটা টপিকে চলে আসছি। আমরা মোটামুটি একটা ওভারভিউ করছি, এখন আমরা বোঝা ট্রাই করবো। ঠিক আছে, কি আছে আমরা এখানে মোটামুটি আমি যা আলোচনা করছি এগুলো সব আলোচনা করা হয়েছে। মোটামুটি এখানে যা বলছি যে আনকনজুগেট বিলিরুবিন লিভার সলিবল, অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে, এবং হেপাটিক মেটাবলিজম হয়, এবং হেপাটিকে কি হয়, ফার্স্ট কেজে কি হয়, ক্যারিয়ার মেটেরিয়াল আপটেক হয়। ওই যে তোকে বলছিলাম ক্যারিয়ার মেটেরিয়াল মনে আছে, ট্রান্সপোর্টার। তারপর সেকেন্ড ফেজে গিয়ে কি হয়, গ্লুকোরোনিক অ্যাসিড গিয়ে যুক্ত হয় কার সঙ্গে, আনকনজুগেটের সঙ্গে, তখন কি হয়, কনজুগেশন হয়, এবং ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হয়, কি হয়, আমাদের কনজুগেটেড বিলিরুবিন, যেটা কি তৈরি করে, বাইল তৈরি করে, এবং যে বাইলটা কি করে আলটিমেটলি ইন্ট্রাহেপাটিক ডাক্টের মাধ্যমে গল ব্লাডারে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা জানি কনজুগেটেড বিলিরুবিন কেমন, ওয়াটার সলিবল। ঠিক আছে, কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিবল। হ্যাঁ আপু, আমি সব বুঝাবো, আবার বুঝাবো। ওকে, সো কনজুগেটিভ বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিবল বিলিরুবিন। তো আমরা জানি এই কনজুগেটিভ বিলিরুবিনটা কি করে, আলটিমেটলি আমাদের গল ব্লাডার আসে। এখন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের গল ব্লাডার থেকে বাইলগুলো কিভাবে বের হয়। বলছিলাম না, যখন আমি ফুড আপটেক করব তখন গল ব্লাডার কনস্ট্রিক্ট করবে, মনে আছে? আচ্ছা, এটা কেন মনে রাখবেন, সব খাবার খেলে কিন্তু বাইল তৈরি হয় না, ঠিক না? বাইল তৈরি হওয়ার জন্য কিছু স্পেসিফিক খাবারের প্রয়োজন। সেটা কি খাবার জানেন? ফ্যাট কন্টেইনিং খাবার, ফ্যাট সলিড, মানে ফ্যাট সাবস্টেন্স গুলা। আমরা যখন ফ্যাট সাবস্টেন্স, মাছ মাংস খাই বা মিট জাতীয় খাদ্য খাই, তখন কি হয়, তখন আমাদের গাট থেকে একটা স্পেশাল হরমোন তৈরি হয়। ওকে, যে হরমোনটার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। যে হরমোনটার কাজ হচ্ছে আমাদের গল ব্লাডারটাকে কনস্ট্রিক্ট করা। আর গল ব্লাডার যখন কনস্ট্রিক্ট করে, চাপ দেয়, তখন পুশ করে তার মধ্যে থেকে কি হয়, গল বাইল বের হয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে রুলসটা। সো আমাদের মনে রাখতে হবে রুলসটা। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে, বিকজ আমরা এটা কখন বুঝবো, যখন আমরা কোলেসিস্টাইটিস পড়বো, অ্যাকিউট ইনফ্লামেশন অফ দা গল ব্লাডার। আমরা যখন পরবর্তীতে যারা আপনারা এখন যারা মেডিসিনে আছেন তারা জানেন, হ্যাঁ, কোলেসিস্টাইটিস একটা সিম্পটম কি হয়, পেশেন্ট এসে বলে যে সেই যখন কি খায়, বিভিন্ন ফ্যাট কন্টেইনিং সাবস্টেন্স খায়, তখন তার ব্যথা করে। কেন? কারণ তখন তার গল ব্লাডার কনস্ট্রিক্ট করে ডিউ টু কোলেসিস্টোকাইনিনের জন্য। আর গল ব্লাডার যখন কনস্ট্রিক্ট করবে, একটা ইনফ্লেম গল ব্লাডার যখন কনস্ট্রিক্ট করবে, তখন অবশ্যই ব্যথা হবে। এই জন্য কোলেসিস্টাইটিসের পেইন কি হয়, ফ্যাটি মিল্ক খাওয়ার পরে হয়। ওকে, এটা মনে রাখেন। ওকে, এগুলো আমি ভাই বুঝাইছি না, এগুলো সব বুঝাই ফেলছি আলহামদুলিল্লাহ। যে আমাদের আলট্রা কি হয়, ইউভিজি থাকে, তার মধ্যে 90% বা 80% স্টারকোবিলিনোজেন তৈরি করে। হ্যাঁ, আর 20% ইউরোবিলিনোজেন ফর্মেশন করে। আর ইউরোবিলিনোজেনের মধ্যে 90% ইউরোবিলিনোজেন কি করে, আলটিমেটলি লিভারে ব্যাক করে, আর মাত্র 10% ইউরিন দিয়ে চলে যায়, ইউরিনের কালার, নরমাল ইউরিনের কালার তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা জানি, এটা বলে ফেলছি ভাইয়া। এখন আসেন জন্ডিস ওয়ার্কআপ। ওকে, মাথা ঠান্ডা করে বোঝা ট্রাই করেন। তাহলে আমরা জন্ডিসকে বের করার জন্য, আমরা তো জন্ডিস তো একটা, এটা তো কোনো ডিজিজ না, এটা হচ্ছে ডিজিজের সাইন। একটা ডিজিজকে আপনি বাইর করতে হলে জন্ডিস লাগবে, সাইন। এখন জন্ডিস তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ইজ এ সাইন। এখন আমি ওয়ার্কআপ কি করব, ক্লিনিক্যাল ভাবে কিভাবে ডায়াগনোসিস করা ট্রাই করব, দেখি কি কি আমরা করি, কি কি টেস্ট আমরা করি, এটা বোঝা ট্রাই করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রথম যে টেস্টটা আমরা করি, দিস ইজ কল টোটাল বিলিরুবিন। বিকজ আমি যে বিলিরুবিনের মানটা বলেছিলাম 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা কিন্তু টোটাল বিলিরুবিন। এর মধ্যে কনজুগেট বিলিরুবিন আছে, আনকনজুগেটেড বিলিরুবিনও আছে, ঠিক না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, আর এছাড়া কি করতে পারি, কনজুগেটেড বিলিরুবিন আলাদাভাবে টেস্ট করা যায়, কনজুগেটেড বিলিরুবিন আলাদাভাবে টেস্ট করা যায়। আর কি করি আমরা, 3টা থেকে 4টা আমরা এনজাইম দেখি, মোটামুটি 4টা এনজাইম দেখি। একটা হচ্ছে এএলটি, একটা হচ্ছে এএসটি, একটা হচ্ছে এএলপি, অ্যালকালাইন ফসফেটেস। ওকে, এছাড়া আরো দুটো এনজাইম দেখি, একটা হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, জিজিটি, আর এটা হচ্ছে 5 নিউক্লিওটাইড ট্রান্সফারেজ, 5NT। ওকে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি মার্কারস অফ লিভার ইনজুরি। একটু ভালোভাবে বুঝতে হবে, একটু মাথাটাকে খাটাই চিন্তা করতে হবে যে, ওকে, নিয়ে নেন স্ক্রিনশট, নিয়ে নেন যে স্ক্রিনশট নিতে পারেননি। ওকে, আচ্ছা, একটু মাথা খাটা চিন্তা করতে হবে। লিভারের অনেকগুলো ফাংশন আছে। আমরা যারা ফার্স্ট ইয়ার আছেন তারা কিন্তু পড়ছেন লিভার ফাংশন টেস্ট। তার মধ্যে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছিলেন, লিভারের সিনথেটিক ফাংশন, এরকম বিভিন্ন ফাংশন আছে না? আচ্ছা,
মনে রাখতে হবে লিভারে ইনজুরি যদি হয়, মানে লিভার সেলগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, তখন তার ভিতর থেকে এনজাইম বের হয়ে আসে। এই যে এনজাইমগুলা, এগুলো কোথায় আছে? লিভার সেলের ভিতরে আছে। আমি যদি লিভার সেলটাকে নষ্ট করে দিই, ডিস্ট্রয় করে দিই, ভেঙে ফেলি, তখন তার ভিতর থেকে এই এনজাইমগুলো বের হয়ে আসবে। বের হয়ে কই চলে আসবে? ব্লাডে। তখন আমি ব্লাডের মধ্যে এই এনজাইমগুলোর পরিমাণ বেশি পাবো। তাহলে আমি যদি ব্লাডের মধ্যে এই এনজাইমগুলোর পরিমাণ বেশি পাই, তাহলে আমি কি থিঙ্ক করব? আমি থিঙ্ক করব হয়তোবা পেশেন্টের লিভার সেল ইনজুর্ড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এই যে নিচে যে টেস্টগুলা, অ্যালবুমিন, হ্যাঁ, তারপর হচ্ছে প্রথমবিন টাইম, হ্যাঁ, তারপর হচ্ছে পিটিটিডি, এরপর হচ্ছে আইএনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও, আমরা সবাই বুঝবেন না, আমরা ইনশাআল্লাহ প্রত্যেক টপিক বুঝাবো যখন আমরা ব্লাডে চলে যাবো, হ্যাঁ, তখন বুঝাবো। যারা ক্লাস করছে তারা হয়তো জানেন, বা বাকি এখন আপাতত ধরে নেন আপনি জানেন। আমরা জানি যে এই যে টেস্টগুলা করি, এগুলা কেন করি? এগুলা দেখি লিভারের সিনথেটিক ফাংশন দেখার জন্য। কারণ এই যে পিটি, প্লাটিলেট টাইম বা আইএনআর আমরা বের করি, এগুলো কি? ক্লটিং ফ্যাক্টর। আমরা জানি লিভার কি করে? আমাদের অ্যালবুমিন প্রোডাকশন করে। লিভার কি করে? ক্লটিং ফ্যাক্টর প্রোডাকশন করে। তাহলে লিভার যদি প্রপারলি প্রোডাকশন করতে না পারে, তাহলে এদের মান কি আগের মতো থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি কোনো একটা পেশেন্টের ব্লাড ওয়ার্কআউট করে যদি দেখি তার অ্যালবুমিনের মান কমে গেছে অথবা পিটি বেড়ে গেছে, তাহলে আমি কি আইডিয়া করব? আমি আইডিয়া করব তার লিভার সেল ডিসফাংশনাল, তার লিভার সেল প্রপারলি কাজ করতে পারতেছে না। আর আমি যদি দেখি একটা পেশেন্টে এএলটি চেঞ্জ হয়ে গেছে, এএসটি চেঞ্জ হয়ে গেছে, অ্যালবুমিন কমে গেছে, পিটি বেড়ে গেছে, তাহলে আমি কি থিঙ্ক করব? যে থিঙ্ক করব এটাই যে তার লিভার সেলগুলো ডিসফাংশনাল, অ্যাজ ওয়েল অ্যাজ তার লিভার সেল ডিস্ট্রয় হচ্ছে, ইনজুরি হচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা আইডিয়া কিভাবে করব? আলাদা করে আইডিয়া করব। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে আইডিয়াগুলো ট্রাই করব। এখন আমরা আরো ডিটেইলসে ঢুকি, বিকজ আমরা ঢুকবো কেন? কারণ আমরা সবকিছুকে টোটাল একটা আইডিয়ালে নিয়ে আসা ট্রাই করব। নাও দিস ইজ দ্য এনজাইম অ্যাসে, এটা আমাদের লাগবে। ওকে, সো এনজাইম অ্যাসেটা আমরা খেয়াল করি। প্রথম জিনিসটা খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য এএলটি এন্ড দ্য এএসটি। কোথায় থাকে আমরা বলেছিলাম? দিস এনজাইম প্রেজেন্ট ইন দ্য লিভার হেপাটোসাইট। ওকে, তাহলে লিভার হেপাটোসাইট যদি ইনজুর্ড হয় অথবা ইনফ্লেমড হয়, তাহলে এই এনজাইমগুলোর পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। এবং এই দুটো এনজাইমের মধ্যে কোনটা বেশি স্পেসিফিক টু দ্য লিভার? এএসটি, মোর স্পেসিফিক দ্যান এএলটি। তাহলে এই দুইটার মধ্যে এএসটি কে আমরা বেশি গুরুত্ব দিব, বিকজ এটা বেশি স্পেসিফিক, বেশি ভালো ডায়াগনোসিস করতে পারবে আমাদেরকে। সেকেন্ডে দেখেন আরো তিনটা এনজাইম, এএলপি, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এবং 5 নিউক্লিওটাইড ট্রান্সফারেজ। এই তিনটা এনজাইম কোথেকে হয়? মনে রাখতে হবে এগুলা লিভার সেলে পাওয়া যায় না। তাহলে ভাই কোথায় পাওয়া যায়? এই তিনটা এনজাইম পাওয়া যায় বাইলের ক্যানালিকুলার সেলের মধ্যে। তাহলে আমরা পড়েছি না ইন্ট্রাহেপাটিক ডাক্ট, এক্সট্রাহেপাটিক ডাক্ট। ডাক্টগুলো তো কোনো সেল দিয়ে তৈরি না, একটা ডাক্ট তো কোনো সেল দিয়ে তৈরি। এই এগুলোর মধ্যে তো এনজাইম আছে না? এগুলোর মধ্যে কোন এনজাইম আছে? এগুলোর মধ্যে এএলটি এসটি নাই। এগুলোর মধ্যে কি আছে? এই তিনটা এনজাইম আছে, এএলপি, জিজিটি এবং 5NT। কোথায় থাকে? বাইলের যে ক্যানালিকুলি, যে ডাক্ট, এই ডাক্টগুলোর মধ্যে থাকে। ঠিক আছে? তাহলে ডাক্টগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, ডাক্টগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে বলেন তো কি বাড়বে? এএলটি নাকি এএলপি? কি বাড়বে? ডাক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কি বাড়বে? এএসটি নাকি এএলটি নাকি এএলপি? এএলপি বাড়বে। এএসটি স্পেসিফিক ফর দা লিভার, কেন? এটা হচ্ছে আমাদের অ্যালকোহলিক ডিজিজকে ডায়াগনোসিস করতে পারে, একটু পরে দেখেছি। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এটা আমরা এএলপি বাড়বে, বুঝছেন কথাটা? তাহলে একটা পেশেন্টে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন ভাই, এখন একটা ক্লু দিব, আপনার আনসার দিবেন। একটা পেশেন্টে এএলপি বাড়ছে, এএসটি বাড়ছে, বলুন তো প্রবলেমটা কোথায়? একটা পেশেন্টের এএসটি বাড়ছে, এএলটি বাড়ছে, এএলপিও বাড়ছে। কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? একটা পেশেন্টের এএসটি বাড়ছে, এএলটি বাড়ছে, এএলপিও বাড়ছে, বলো তো প্রবলেমটা ঠিক কোন জায়গায়? জাস্ট কোন জায়গায়? আচ্ছা, তাহলে অনেকে বলতেছেন ভাই ডাক্টে, অনেকে বলতেছেন লিভারে, কেউ বলছে হেপাটিক। মনে রাখতে হবে এখানে প্রবলেমটা হচ্ছে
লিভারে, তাহলে লিভারে বাড়লে এএলপি বাড়বে কেন ভাই? আপনি তো বলছেন লিভারে এএলপি থাকে না, কিন্তু ওই যে লিভারের মধ্যে ইন্ট্রাহেপাটিক ডাক্ট আছে না, তাহলে লিভারের মধ্যে যখন ইনজুরি হবে তখন তো লিভার সেলও ডিস্ট্রয় হবে, তার সঙ্গে সঙ্গে কি হবে, তার সঙ্গে সঙ্গে ডাক্টও ডিস্ট্রয় হবে। এই জন্য লিভার যখন ইনজুরি হয় তখন আমি এএলপিও বেশি পাবো, আবার এএসটি বা এএলটিও বেশি পাবো। কিন্তু একটা পেশেন্টের এএলপি বাড়ে, এএলটি বাড়ে নাই, এএসটিও বাড়ে নাই, শুধু এএলপি বাড়ছে। তাহলে বলেন তো কোনখানে তার সমস্যা? একটা পেশেন্টের এএলটি বাড়ে নাই, এএসটি বাড়ে নাই, শুধু এএলপি বাড়ছে বা 5NT বাড়ছে, হ্যাঁ, বা জিজিটি বাড়ছে। কোথায় সমস্যা? শুধু ডাক্টে, মানে কোথায়? কমন বাইট ডাক্টে অথবা কি আমাদের এক্সট্রা হেপাটিক ডাক্টে, ইন্ট্রা হেপাটিক ডাক্টে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি ভাইয়া? তাহলে তাহলে সিম্পল বিষয় যে আমাদের লিভারের ভিতরে কিন্তু লিভার সেলও আছে, হেপাটোসাইট আছে, আবার লিভার সেলের পাশ দিয়ে কে গেছে? ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট। তাহলে যখন ইনফ্ল্যামেশন হবে তখন তো আমার শুধু লিভার সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইনজুরিটা তো একটা এরিয়া জুড়ে হবে। তখন কি হবে? লিভার সেলও ডিস্ট্রয় হবে, আবার লিভারের পাশ দিয়ে যে ডাক্টগুলো গেছে ডাক্টগুলোও ডিস্ট্রয় হবে। তখন কি হবে? লিভার সেল ভেঙে যাওয়ার জন্য এএলটি এএসটি বের হয়ে আসবে, আবার ডাক্টগুলো ভেঙে যাওয়ার জন্য কি হবে? এএলপি বের হয়ে আসবে। তখন আমরা কি পাবো? এএলটি এএসটি এএলপি সব বেশি পাবো। কিন্তু একটা পেশেন্টের লিভারে কোনো প্রবলেম নাই, কিন্তু তার কমন বাইল ডাক্টে একটা অবস্ট্রাকশন আছে। তাহলে কমন বাইল ডাক্টে যখন অবস্ট্রাকশন হবে তখন স্বাভাবিক তার সেলগুলো একটু নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হবে। তখন কি হবে? ওখান থেকে শুধু এএলপি বা জিজিটি বের হয়ে আসবে। তখন আমরা বুঝবো সমস্যাটা শুধুমাত্র কোথায়? ডাক্টে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসেন, এর মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি স্পেসিফিক কোনটা? 5NT হচ্ছে মোর স্পেসিফিক, 5MT সবচেয়ে বেশি স্পেসিফিক। আচ্ছা, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এএলপি শুধুমাত্র লিভারে পাওয়া যায় না, এএলপি লিভারে পাওয়া যায়, বোনসে পাওয়া যায়, জিআইটি তে পাওয়া যায়, প্লাসেন্টে পাওয়া যায়। মনে রাখবে, এএলটি লিভারে পাওয়া যায়, বোনসে পাওয়া যায়, জিআইটি তে পাওয়া যায়, প্লাসেন্টে পাওয়া যায়। ওকে, এরপর আসেন এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমটা কই পাওয়া যায়? সকল সেলে পাওয়া যায়, আমাদের বডির যত সেল আছে সবার মধ্যে এলডিএইচ পাওয়া যায়। এটা হেপাটোসাইটের মধ্যে পাওয়া যায়, আবার আরবিসি এর মধ্যে পাওয়া যায়। তাহলে একটা পেশেন্টের বডিতে শুধু এলডিএস বাড়ছে, এএসটি বাড়ে নাই, তাহলে জন্ডিস আছে, তাহলে কি বুঝবো? আরবিসি ডিস্ট্রয় হচ্ছে, মানে হেমোলাইসিস হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যা বলছি? মোটামুটি কি ক্লিয়ার? টায়ার্ড লাগতেছে? টায়ার্ড লাগতেছে? বুঝতে কষ্ট হচ্ছে? ভাইকে বলেন। ভাইয়াকে বলেন যে আপনারা কি, আমি কি আর পড়াবো নাকি স্টপ করব? বলেন, আপনারা যদি টায়ার্ড হয়ে যান তাহলে পড়াবো না। ভাইয়াকে 3 ঘন্টা বলে 3 ঘন্টা পরে দেওয়ার কোনো সমস্যা নেই, বাট আপনারা কি টায়ার্ড কিনা সেটা ইম্পর্টেন্ট। বিকজ আমি চাচ্ছি জন্ডিস 3টা ক্লাস করে আপনারা জন্ডিসে জাস্ট ইট ইজ আ মেন কথা হচ্ছে জন্ডিস নিয়ে ফিউচারে, আর জন্ডিস না, যে কোনো ডায়াগনোসিস আপনাকে যদি জন্ডিস রিলেটেড করে, আপনাকে যেন ডায়াগনোসিসটা আপনি শেষ পর্যন্ত করে দিয়ে আসতে পারেন, এটা হচ্ছে আমার মেন টার্গেট। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা কি ব্রেক চান, মানে আপনারা কি আর ক্লাস করবেন না, নাকি আপনারা কি বলে এই ক্লাস করতে চান? আর যদি ক্লাস করতে চান আমি কন্টিনিউ করে যাব, আর না হলে আমি স্টপ করে দিব। এটা আপনাদের উপরে, বিকজ এটা আমি আচ্ছা তাহলে শুরু করি। আচ্ছা, আমি আরো স্লো পড়াবো। আচ্ছা, স্লো কেন পড়াই না? বিকজ অনেক বড় লেকচার, 43 পেজের একটা লেকচার, সো একটু ফাস্ট পড়াচ্ছি। যদি স্লো পড়ান আমি স্লো পড়াবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আবার বলতেছি, কোনো সমস্যা নাই, কোশ্চেন করতে পারেন, লজ্জা পাওয়ার কিছু নাই, যে কোনো কোশ্চেন মনে আসলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করে দিবেন, ঠিক আছে? ভাই এখন আনসার করতে না পারলেও ভাইয়া পরে অবশ্যই সবগুলা কমেন্ট দেখে যত কোশ্চেন আছে যদি আমি আনসার না দিয়ে থাকি আমি অবশ্যই আনসারগুলো দিব, ঠিক আছে? তাকে কমেন্ট সেকশন আনসার দিব, অথবা আমি তাকে টেক্সট করে আনসার দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। ওকে, আর তাহলে মাত্র 1 ঘন্টা হয়েছে, আশা করি এখন টায়ার্ড লাগার কথা না। মাত্র 1 ঘন্টা ক্লাস হয়েছে, আমার মেন টার্গেট ছিল 2 ঘন্টা ক্লাস নেওয়ার, আমি 1.5 ঘন্টা নিব। তো আমরা আজকে অ্যাটলিস্ট বেসিক পার্টটুকু শেষ করি, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ডিজিজ পার্টটুকু শুরু করব, ঠিক আছে? সো আমি আশা করি আপনাকে একটা ওভারভিউ এখন দিই। প্রথম ওয়ার্ডটা হচ্ছে এএলটি, 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে এএসটি। দুইটা এনজাইম কই পাই? লিভার সেলের মধ্যে পাই, মানে হেপাটোসাইট পাই। তাহলে লিভার সেল যদি ডিস্ট্রয় হয়ে যায় তখন এনজাইমগুলো লিভার সেল থেকে বের হয়ে আসবে, বের হয়ে কই চলে যাবে? ব্লাডে। ব্লাডে গেলে কি হবে? ব্লাডের মধ্যে লেভেল বেড়ে যাবে, তখন আমরা ব্লাডের মধ্যে এএলটি এন্ড এএসটি দুইটার পরিমাণ বেশি পাবো। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, সেকেন্ড কথাটা হচ্ছে যে
তিনটা এনজাইম এএলপি, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এন্ড দ্য 5NT। এই তিনটার এনজাইম লিভার সেলের মধ্যে বেশি থাকে না, কই থাকে? ডাক্ট সেলে, বাইলের যে ক্যানালিকুলার সেলগুলো আছে ওই সেলগুলোর মধ্যে বেশি থাকে। তাহলে কোনো কারণে যদি ডাক্টের সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায় তখন কি হবে? এই ভিতরের এনজাইমগুলো ব্লাডে চলে আসবে। তাহলে ডাক্ট ডিস্ট্রয় হলে কি হবে? আমার এএলপিও বাড়বে, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজও বাড়বে, 5 নিউক্লিয়ার ট্রান্সফারেজও বাড়বে। ওকে, আচ্ছা। আর 3 নাম্বারটা কি বলছি একটু বোঝা ট্রাই করি। ধরেন এটা হচ্ছে লিভার, ধরেন এটা হচ্ছে লিভার সেল, হ্যাঁ, আর ধরেন এটা হচ্ছে লিভারের পাশে দিয়ে যাওয়া ইন্ট্রাহেপাটিক ডাক্ট। ওকে, আর ধরেন এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। ওকে, তাহলে দেখেন তো যদি কোনো কারণে এখানে একটা ইনফ্লামেশন হয় তাহলে কে কে ডিস্ট্রয় হলো দেখেন তো একটু। লিভার সেলও ডিস্ট্রয় হলো, আবার ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টও ডিস্ট্রয় হলো। তাহলে এখন কোনটা বাড়বে? ও বাড়বে, ওরাও বাড়বে, ঠিক আছে। কিন্তু কথার কথা, ধরে নেন যে এখানে কোনো কিছু হয় নাই, সমস্যা জাস্ট এখানে, এখানে একটা কিছু হয়েছে বা কোন একটা অবস্ট্রাকশন হয়েছে বা কোন একটা ক্যান্সার হয়েছে বা কোন একটা স্টোন হয়েছে, তা কি করলো? এই ডাক্ট সেলগুলোকে ডিস্ট্রয় করে দিল, নষ্ট করে দিল। তখন কোনটা বাড়বে? তখন কি এরা বাড়বে? না, তখন কে বাড়বে? শুধু এরা বাড়বে। ক্লিয়ার না? বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমরা এভাবে আইডিয়া করব কে বাড়বে কোথায় বাড়বে এগুলো বোঝা ট্রাই করবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি একটা, যে আমাদের লিভারের এই 5টা এনজাইমটা কখন বাড়বে এবং কিভাবে বাড়বে। আরেকটা কথা বলছিলাম এএলপির কথা। এএলপি এটা লিভারের জন্য বা ডাক্টের জন্য স্পেসিফিক না, বিকজ এই সেলটা লিভারে পাওয়া যায়, বোনসেও পাওয়া যায়, জিআইডিতে পাওয়া যায়, প্লাসেন্টাতে পাওয়া যায়, আবার এখানে ডাক্টের মধ্যে পাওয়া যায়। এই জন্য এটা এত বেশি স্পেসিফিক না। তাহলে একটা পেশেন্টের যদি এএলপি বাড়ে আপনি কিন্তু কনফার্মলি বলতে পারবেন না যে তার লিভারের সমস্যা বা তার ডাক্টের সমস্যা। কারণ কি? কারণ এএলপি তো আরো অনেক জায়গায় পাওয়া যায়, বোনসের ডিস্ট্রয় হলে তো এএলপি বাড়বে। তখন আমরা কি চেক করব? এএলপির সঙ্গে একটা এএলটি চেক করব। তাহলে আমি যদি এএলপি দুইটা বেড়ে যায় তখন আমরা একটা আইডিয়া করতে পারবো, বা আমরা একটা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ করব। তাহলে আমাকে একটা এভিডেন্স রাখতে হবে যে আমি শুধুমাত্র এএলপি দেখেই ডায়াগনোসিস করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা জিনিস একটু, দুইটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট একটু বুঝে ট্রাই করি। প্রথম যে পয়েন্টটা খেয়াল করে দেখেন, প্রথম যে পয়েন্টটা যে এক্সেসিভ হেমোলাইসিস, একটা পেশেন্টের যদি এক্সেসিভ হেমোলাইসিস হয়, ব্লাড যদি ভেঙে যায় এক্সেসিভলি, তখন কি হবে? প্রচুর পরিমাণ আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন হবে, কিন্তু তার লিভার ফাংশন করতেছে, ভালো কাজ করতে, লিভারে কোনো প্রবলেম নেই, 100% ওকে লিভার। তাহলে এই আনকনজুগেটেড বিলিরুবিন কই যাবে? লিভারে। তখন লিভার কি করবে? এগুলোকে ট্রাই করবে কনজুগেট করার জন্য। তাহলে লিভার যেহেতু ভালো আছে, হেমোলাইসিস বেশি হলেও তেমন প্রবলেম নাই, লিভার প্রচুর ট্রাই করবে আনকনজুগেটেড গুলাকে কনজুগেশন করার জন্য। এই জন্য আমাদের ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ খুব বেশি বাড়বে না, বাড়বে বাট এত বেশি না। কত? 5 থেকে 6 এর মধ্যে থাকবে। তখন এই জন্ডিসটাকে আমরা বলি মাইল্ড জন্ডিস। কিন্তু যদি আমি দেখি একটা পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ 6 থেকে বেড়ে গেছে, তাহলে আমাদের মনে একটা সন্দেহ জাগবে, কি রে ব্যাপার, এত বেড়ে গেল কেন? ব্লাড ভাঙতেছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু লিভার যদি পারফেক্ট থাকতো, লিভার যদি ঠিকভাবে কাজ করতে পারতো, তাহলে কিন্তু এত বাড়তো না। বিকজ লিভার কি করতো? এগুলোকে কনজুগেট করে দিত। তাহলে মনে হয় লিভারে কোনো প্রবলেম আছে। তাহলে আমরা যখনই দেখবো যে কোনো পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ 6 থেকে ক্রস করে গেছে, তখন আমরা এই জন্ডিসটাকে কি বলবো একটু থিঙ্ক করে বলেন তো? প্রি হেপাটিক, হেপাটিক, নাকি পোস্ট হেপাটিক? এটাকে বলবো মিক্সড জন্ডিস। কেন? কারণ আমার লিভারেও প্রবলেম আছে, আবার যেহেতু আনকনজুগেটেড বেড়ে গেছে তার অর্থ আমার ব্লাডেও সমস্যা আছে। তাই এটা কি হবে? মিক্সড হবে। কারণ লিভারের সমস্যা যদি না থাকতো তাহলে লিভার তো এত বাড়তে দিত না, লিভার তো ট্রাই করতো কম্পেনসেট করার জন্য, ঠিক না? এত হাই লেভেলে এত বেশি বেশি পরিমাণ এত যে তৈরি হচ্ছে আমার যে বিলিরুবিন গুলা, সেগুলো তো আনকনজুগেটেড, লিভার তো ট্রাই করতে এগুলোকে কনজুগেট করার জন্য, বাট লিভার ট্রাই করে পারতেছে না, মানে লিভারে কোনো একটা সমস্যা আছে। এই জন্যই তো আমার আনকনজুগেটেড পরিমাণ 6 থেকে বেড়ে গেছে। তাহলে আমার প্রবলেমটা ব্লাডেও আবার প্রবলেমটা লিভারেও। এই ধরনের জন্ডিসকে আমরা কি বলি জানেন? মিক্সড জন্ডিস।
কারণ আমি যদি তখন চেক করি কনজুগেট বাড়ছে কিনা, আমি দেখবো কনজুগেটে বেড়ে গেছে, কারণ লিভারের সমস্যা এই জন্য। বুঝছেন কথাটা? তাহলে আমার মানে ব্লাডেও সমস্যা, লিভারেও সমস্যা। ক্লিয়ার? আচ্ছা, কয়েকটা কেস দেখি আমরা একটু। এখন আমরা কেসগুলো দেখি, এখন আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন একটা পেশেন্টের এএলপি বেড়ে গেছে, একটা পেশেন্টের এএলপি বেড়ে গেছে, কিন্তু ওই পেশেন্টের গামা গ্লুটামাইল ট্রান্সফারেজও বাড়ে নাই, 5NT-ও বাড়ে নাই। একটা পেশেন্টে এএলপি বেড়ে গেছে কিন্তু জিজিটি বাড়ে নাই, 5 নিউক্লিওটাইড ট্রান্সফারেজ বাড়ে নাই। তাহলে আমরা বলতে পারবো এটা সোর্স কিন্তু লিভার না, মানে লিভারের কাছাকাছি কোনো সোর্স না। তাহলে লিভার সোর্স হতে গেলে কি হবে? সব বাড়তে হবে, মানে এটাকে আমার ইন্ট্রাহেপাটিক বানাতে হবে বা এক্সট্রাহেপাটিক বানাতে হলে মোটামুটি সবগুলো করতে হবে। ওকে, আচ্ছা, একটা পেশেন্টের যদি গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ বেড়ে যায়, হ্যাঁ, তার সঙ্গে যদি অ্যালকোহল আপটেক বেশি থাকে, তখন আমরা চিন্তা করি জানেন কি, এটাকে বিলিয়ারি ক্যানালিকুলার অবস্ট্রাকশন। ওকে, এরকম করে আমরা কিছু জিনিস বের করা ট্রাই করি। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো ইনশাআল্লাহ, আমরা লাস্টে কেস যখন পড়বো তখন পড়বো। আচ্ছা, এবার বলেন মোটামুটি আইডিয়া হয়েছে কিনা। এখন আমরা কেসে চলে যাবো, এখন আমাদের আর দরকার নেই। এখন লাস্টে গিয়ে যখন আমরা সব শেষ করবো ইনশাআল্লাহ, তখন আমি আপনাদেরকে কেসগুলো নিয়ে কেসগুলো বুঝাবো, ঠিক আছে? প্রত্যেকটা কেস বুঝাবো, কেসগুলো আমি ভুলে চলে আসছি সামনে, দরকার নেই, কেস আমরা পরে করবো ইনশাআল্লাহ। আমাকে এটা বলেন যে মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করছে কিনা যে জন্ডিসের মেটাবলিজম এবং কোথায় কি প্রবলেম হলে কি ধরনের এনজাইমিক চেঞ্জ হতে পারে, এটা নিয়ে একটা আইডিয়া আপনারা ডেভেলপ করছে কিনা, এটা আগে বলেন, তারপর অন্য কিছু। ব্লাডে যদি সমস্যা না হয় তাহলে আনকনজুগেটলি বাড়বে কিভাবে? এত এক্সেসিভ লেভেলের বিলিরুবিন কোত্থেকে আসে? ব্লাড থেকে আসে, কারণ ব্লাড সেল ভাঙতেছে বলেই তো আমার বিলিরুবিন বেড়ে গেছে, ঠিক না? বিলিরুবিন আনকনজুগেটে যদি না বাড়তো তাহলে আমার মানে আপনার কনজুগেট কিভাবে বাড়বে? সো আমার ব্লাড ভাঙতেছে দেখেই কিন্তু আমার আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাট সেটাকে লিভার কম্পেনসেট করতে পারতেছে না, বাট লিভারের সমস্যা আছে, এই জন্য এটা মিক্স টাইপ, ঠিক আছে? আচ্ছা, আশা করি যতটুকু বুঝাইছি এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার। কেস আমরা পরে বুঝবো, এখন এতটুকু এখনো আসেন নাই আপনারা যে কেস বুঝবেন, সো কেস পরে, আমরা আগে সব শেষ করি। যখন টোটাল সবকিছু বুঝে ফেলবেন, যখন আমরা ইচ এন্ড এভরি টপিক, ইচ এন্ড এভরি মানে এই ডিজিজ গুলা বুঝতে পারবো, ঠিক আছে, তখন আমরা কেস নিয়ে আলোচনা করবো। কেস এখন দরকার না, আমরা কেস পরে পড়বো। আমরা তাহলে টোটাল বিষয়টা বুঝে ফেলছি, একটা জন্ডিসের বিষয়টা বুঝে ফেলছি। এখন আমরা অল্প একটু আলোচনা করবো জাস্ট আনকনজুগেটেড বিলিরুবিন নিয়ে। ওকে, এখন আসেন তাহলে আমরা দুই ভাবে হাইপার বিলিরুবিনিমিয়া চিন্তা করি। কয় ধরনের? দুই রকম। একটা হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, মানে ব্লাডের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে। আর সেকেন্ডটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, তার অর্থ ব্লাডের মধ্যে কনজুগেট বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে আনকনজুগেটেড কেন বাড়বে, সেকেন্ডলি চিন্তা করতে হবে কনজুগেট কেন বাড়বে। তাহলে প্রথমে আমরা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া চিন্তা করব, তারপর আমরা কনজুগেটেড বিলিরুবিনিমিয়া চিন্তা করব। ক্লিয়ার? সো আপনার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় জাস্ট বোঝা। ওকে, আমরা বলতেছি এটা অনেক বড় একটা টপিক, আমার তো এই জন্যই তো আমার 6 থেকে 7 ঘন্টা শুধু নোট করতে লাগছে, ঠিক না? আমি মাল্টিপল সোর্সকে গ্যাদার করছি। সো আমার মেন উদ্দেশ্য হচ্ছে টোটাল বিষয়টাকে আপনাদের কাছে প্রেজেন্ট করা, যে জন্ডিসের টোটাল বিষয়টা যত রকমের সমস্যা আছে সবগুলোকে আপনার মাথায় ঢুকে দেওয়া, যাতে ফিউচারে আপনি জন্ডিস নিয়ে কোনো রকমের প্রবলেম না পড়ে, কিন্তু তার জন্য আপনাকে ঠান্ডা মাথায় শুনতে হবে। ওকে, আচ্ছা, না দেখলে তো ভাইয়ার পক্ষে কিছু করা সম্ভব না, ভাই দেখতে হবে। সো আমরা আসেন আমরা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া চিন্তা করি, কেন হতে পারে? বলা হচ্ছে 3টা কারণে আমার বডিতে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়তে পারে। কয়টা কারণ? 3টা কারণ। কি কি কারণ দেখি আমরা। প্রথম যে কারণটা তাকে আমরা বলি কি, দেখেন ভালোভাবে দেখেন, প্রথম যে কারণটা তার নাম হচ্ছে এক্সেসিভ ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন ডিউ টু হেমোলাইসিস। এটা তো সিম্পল বিষয় যে আমার ব্লাডের পরিমাণ যদি ভাঙতে থাকে, ব্লাড যদি বেশি ভাঙে তাহলে বেশি ব্লাড ভাঙলে বেশি হিমোগ্লোবিন তো ভাঙবে, আর বেশি হিমোগ্লোবিন ভাঙলে বেশি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে। তাহলে কোনো পেশেন্টের যদি হেমোলাইটিক কন্ডিশন থাকে, অর্থাৎ তার ব্লাড যদি নিজে নিজে ভেঙে যায়, এক্সেসিভ ব্লাড যদি ভেঙে যায়, তখন তার বডিতে কমনলি কি হবে? আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন কোশ্চেন হচ্ছে কোন ধরনের হেমোলাইসিস হতে পারে, আমাদের বডিতে কোন কোন কারণে হেমোলাইসিস হয়? অনেকগুলা কজ আছে, আমরা সবগুলা কজ নিয়ে আলোচনা করব না, 4টা কজ আমি বলতেছি, তার মধ্যে 2টা কজ ভাই আলোচনা করে দিব। প্রথম কজটার নাম হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, আমরা সবাই চিনি। কি বলি আমরা এটাকে? আরএইচ ইনকম্পিটিবিলিটি অথবা এবিও ইনকম্পিটিবিলিটি। আপনারা আরএইচ শুনছেন, এবিও শুনেন নাই, এবিও শুনবেন যখন কোনো পেশেন্টের মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশন হয়, মানে আপনার বি গ্রুপ আমার হচ্ছে এ গ্রুপ, আমি আপনাকে ব্লাড দিয়ে ফেললাম,
তখন আপনার ব্লাড কি টিকবে? ব্লাড ভেঙে যাবে, ঠিক না? এটাকে আমরা বলি ABO ইনকম্প্যাটিবিলিটি। আরেকটা হচ্ছে RH। RH টা কোথায় হয়? নিউবর্ন বেবিতে, ঠিক না? RH টা হয় নিউবর্ন বেবিদের। সেটা কি আর হয়, কেন হয় সেটা পরে আসতেছি আমরা। তাহলে এটা প্রথম কজ। সেকেন্ড কজ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। অনেক রকম অ্যানিমিয়া আছে, তার মধ্যে একটা অ্যানিমিয়া হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এটা আপনাদের জানার দরকার নেই, এটা আপনাদের লেভেলের দরকার নেই। বাট থার্ডটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি। এটাও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, আমরা সবাই জানি, এটা আপাতত দরকার নাই। আর ফোর্থ যে কন্ডিশন আমাকে প্রায় অনেকে কোশ্চেন করে, ভাই থ্যালাসেমিয়াতে কিভাবে জন্ডিস হয়, এই ফোর্থ কন্ডিশন হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে চারটা কন্ডিশন মনে রাখেন, ট্রাই করেন এক্সাম্পলগুলো, তার মধ্যে দুইটা কন্ডিশন ভাই ডিটেইলসে বুঝাই দিব। তাহলে প্রথম কজটা কি? আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। প্রথমটা হচ্ছে এক্সেসিভ ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন ডিউ টু হেমোলাইসিস। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সেকেন্ড কজটা দেখেন, ইম্পেয়ার্ড হেপাটিক বিলিরুবিন আপটেক। এটা আবার কি? আচ্ছা, মনে আছে আমরা পড়াইছিলাম যে একটু আগে, যে প্রথম দিকে পড়াইছিলাম একদম ভাইয়া, এই যে বেটা আছে ট্রান্সপোর্টার, সে কি করে? সে আনকনজুগেটেড বিলিরুবিন গুলাকে ব্লাডে, লিভার সেলে ঢুকায়। তাহলে এই বেটা যদি ডিস্টার্ব থাকে, এই বেটা যদি ডিসফাংশনাল থাকে, তাহলে সে কি আর আনকনজুগেটেড গুলাকে লিভার সেলের মধ্যে আপটেক করতে পারবে? পারবে না। তাহলে আমাদের সেকেন্ড কষ্ট হচ্ছে এটা কি, যে আমার গেল সেকেন্ড কজটা কি বললাম ভাইয়া, যে ইম্পেয়ার্ড হেপাটিক বিলিরুবিন আপটেক, মানে প্রপারলি আমার বিলিরুবিন গুলা লিভার সেলে ঢুকতে পারতেছে না। দুইটা কজ, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সেকেন্ড হচ্ছে মেডিকেশন। আমরা প্রত্যেকটা বুঝাবো, সমস্যা নেই, প্রত্যেকটা আলাদা করে বুঝাবো ভাইয়া। থার্ড কজ হচ্ছে ডিফেক্টিভ কনজুগেশন অফ বিলিরুবিন। তাহলে তো সব ঠিক আছে, কিন্তু বিলিরুবিন গুলো যে কনজুগেশন হবে সেই প্রসেসটাই ডিফেক্টিভ, অর্থাৎ এনজাইম ডিফেক্টিভ। থার্ড কজটা কি? ডিফেক্টিভ কনজুগেশন অফ বিলিরুবিন। তার অর্থ হচ্ছে বিলিরুবিন কি আমার ডিফেক্টিভ। ওকে, সরি, আমার কনজুগেশন প্রসেসটা কি ডিফেক্টিভ। তাহলে তো কনজুগেশন প্রসেসটা কি করে? একটা এনজাইম করে। তাহলে এনজাইমটার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কি বিলিরুবিন কনজুগেশন হবে? হবে না। তখন কি বেড়ে যাবে? আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। সো নাও দিস ইজ দ্য থ্রি মেকানিজম অফ আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। এবং 3 নম্বর যে কজটা ছিল বা মেকানিজমটা ছিল, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফিজিওলজিক্যাল কজ এন্ড দ্য প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যালের মধ্যে অনেকগুলো কজ আছে, আর প্যাথোলজিক্যালের মধ্যে অনেকগুলা কজ আছে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমি জানি আপনারা টায়ার্ড হয়ে যান, আমি বেশিক্ষণ আপনারা ক্লাস নিতে পারবেন না, দরকারও নাই। আমরা আস্তে আস্তে করে পড়ি, দরকার হলে 10টা ক্লাস লাগে, আমরা 10টা ক্লাসে ভাগ করে পড়বো, বিকজ আপনারা ক্লাস করতে হবে। ক্লাস না করলে সেটা আমার দায়ভার না। আমার কাজ ছিল আমি আপনাকে বুঝিয়ে দেবো, 100% বুঝিয়ে দিব, বাট সেটার জন্য আপনাকে ফুল ক্লাস A to Z, আজকে ক্লাস শুরু হয়েছে, লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে হবে। দেন আমি আপনাকে এক্সাম দিব, তারপর আমি আপনাকে PDF দিব, তারপর আপনি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জন্ডিস নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। বাকিটা আপনার উপরে, শেষ, আমার কিছু করার নেই, ঠিক আছে? বাকিটা আপনার উপরে। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করে দিলাম ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকে দেখেন 9টা 20 বাজছে, আমি 2 ঘন্টা পর্যন্ত আমার এই যে ভিডিওটা কিন্তু থাকবে 2 ঘন্টা পর্যন্ত, ঠিক আছে? 2 আওয়ার্স। সো যাদের নেট প্রবলেম তারা দেখে নেন, 2 আওয়ার্স পর্যন্ত থাকবে, দেন আমি 11টার সময় ডিলিট করে দিব, ঠিক আছে? আমি রাখবো না। সো আপনারা বেস্ট অফ লাক। হ্যাঁ, এলডিএস পড়াবো আমি, আমি সব পড়াবো, টেনশন করার কিছু নাই। আইভি আপু নেক্সট পড়াবো, এলডিএস কিভাবে করবে সব পড়াবো। আমি বললাম আমি অনেক বড় টপিক এটা, আমি যদি ক্রস করি তাহলে আপনারা বুঝবেন যেটা কি বড়। না, দিস ইজ দা পার্ট, দেখছেন কতগুলা? প্রায় 39। আমি এটাকে কম্প্রেস করে 39-এ আসছি। সো 39, আরো 4 পেজটা বাকি আছে, এখনো শেষ করতে পারিনি, বিকজ শেষ করা সম্ভব হয়নি। সো 39 মানে মোর 40 প্রায় ক্রস করে ফেলবে। সো আপনাদের যে কাজটা 2 আওয়ার্সের মধ্যে আপনারা যদি ইচ্ছা করেন আপনারা আবার দেখে নিতে পারেন। আর এসএস গুলা আপনারা তুলছেন, না তুলে এখন তুলে নেন। আর থার্ড কথা হচ্ছে, সবগুলা ক্লাস করার পরে আমি সবগুলা PDF আপনাকে পুরাটা দিয়ে দিব, আপনি একদম নিচে দিয়ে পড়তে পারবেন। তখন প্রিন্ট আউট করে নিয়ে প্রিন্ট আউট করে সারা জীবনে রেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। জন্ডিস নিয়ে যত প্রবলেম আছে সব ক্লিয়ার হবে। জন্ডিস শুধু ফিজিওলজি না, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রো কি বলে, মেডিসিন, সার্জারি এবং গাইনি, যত জন্ডিস আছে আমি সব পড়াবো, ঠিক আছে? সো কোনো টেনশন করার কিছু নাই। নেক্সটটা আপনাদের পরে যে আপনারা কিভাবে প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? তাহলে ভাইয়া আপনার আর জন্ডিস শেষ হওয়ার পরে আমি আপনাকে বলছিলাম, আপনারা কমেন্ট করেন নাই যে কি পড়াবো। সো আমি নেক্সট ক্লাসে এটা দিব, ওখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট ক্লাসটা কি নিব। হ্যাঁ, টপিকটা কি আপনারা সিলেক্ট করলে আমি সেই টপিকটা পড়াইতে পারি, বিকজ আমি তো বুঝতে পারছি না যে আপনারা কোন টপিক পড়তে চাচ্ছেন। আমার ইচ্ছা ছিল এসিড বেস ব্যালেন্সটা সবসময় সমস্যা, এত টিচাররা ক্লাস নেয় তবুও এটা নিয়ে সমস্যা থাকে, ঠিক আছে? মানে কিভাবে এটাকে আপনার কম্প্রোমাইজ মানে সবকিছু, অ্যাসিড বেস ব্যালেন্সের কোনটা মেটাবলিক, কোনটা রেসপিরেটরি,
রেসপিরেটরি, হ্যাঁ, কোনটা আপনার কম্পেনসেটেড, কোনটা আনকম্পেনসেটেড, ঠিক আছে, কোনটা মডারেটলি কম্পেনসেটেড, কোনটা মিক্সড টাইপ, এগুলো কিভাবে মানে করে আমি পড়াই দিব, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এভাবে ক্লাস দিব। ওকে, সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, ভাইয়ের জন্য দোয়া করেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের টাইমটা আমি গ্রুপে জানাই দিব, ঠিক আছে।